হাটে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যেখান থেকে ট্রেন করে আসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। সময়টা হচ্ছে ঠিক রাত 11টা বেজে রাত 2টো পর্যন্ত আপনার সাথেই আছি পুরোটা সময় জুড়ে। আপনি চাইলেই কিন্তু আমাদেরকে SMS করতে পারেন, জয়েন করতে পারেন আমাদের সাথে facebook.com/asianradio সেই ঠিকানায়। যদি আপনার কাছে কোনো ভূতের গল্প থেকেই থাকে তাহলে অফকোর্স সেই গল্পটা আমাদেরকে লিখে আপনি পাঠিয়ে দিন। আমরা চেষ্টা করব ফিরোজ খানের কণ্ঠে সেই গল্পটা শোনার জন্য, এবং সেটার জন্য আপনাকে গল্পটা লিখে চলে যেতে হবে আমাদের ফেসবুক ফ্যান পেজ which is facebook.com/bhautik90.8 এবং সেই ঠিকানায় গিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন। আমরা ট্রাই করব সেই ঘটনাটা অন এয়ার করবার জন্য। স্টুডিওতে এসে যদি ঘটনা শেয়ার করতে চান সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নম্বর লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। আর ভৌতিক নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, আজকে শো কেমন লাগছে আপনাদেরকে, ঘটনাগুলো কেমন, ভয় পাচ্ছেন না কি ভয় পাচ্ছেন না, সেই মতামত নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি আপনার কাছ থেকে। আপনি লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস দি নেম স্পেস লোকেশন স্পেস কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। ফেসবুকে জয়েন করবেন facebook.com/asianradio সেই ঠিকানা, এবং শুরুতেই সেখানে যে পোস্টটি দেওয়া রয়েছে আই হোপ আপনি সেখানে লাইক দিয়ে কমেন্ট করবেন এবং চাইলে শেয়ার করতে পারেন। সো আর কোনো কথা না বলে শুরুতেই আমরা শুনে ফেলবো একটি ঘটনা, যে ঘটনাটা আমাদের ফেসবুক ফ্যান পেজ থেকে কালেক্ট করা। আপনার কাছে ঘটনা থাকলে অফকোর্স আমাদেরকে লিখে পাঠান। সো আমরা শুরুতে ঘটনা শুনছি, এরপর পর আপনাদের কথাবার্তাগুলো নিয়ে ফিরছি একটু পর। ভাইয়েরা ভালো আছেন আশা করি। ঘটনাটি ঘটেছিল আমার সাথে কিছুদিন আগেই। রামু থেকে গর্জনিয়া যাবার পথে বাসে একজন মাঝ বয়সী ভিক্ষুকের সাথে আমার পরিচয় হয়। খুব শীঘ্রই নাকি আমি একজন ডাকিনীর খপ্পরে পড়ব। কথাটা শুনে আমি সাংঘাতিকভাবে ঘাবড়ে গেলাম। আমার ঘাবড়ে যাওয়ারই কথা, কারণ ডাকিনীর খপ্পরে পড়া তো ভারী সাংঘাতিক ঘটনা। তাছাড়া আমি এর আগে কখনো ডাকিনীর খপ্পরে পড়িনি। সত্যিকারের ডাকিনীরা দেখতে কেমন হয় তাও জানি না, তবে এই ইন্টারনেটের যুগেও যে ডাকিনীর মুখোমুখি হওয়া সম্ভব সে কথা ভেবেও খানিকটা চিন্তায় পড়ে গেলাম। তবে ভিক্ষুকটা আমাকে বললেন, অসুবিধে নেই তোমার, এই সখ্যটি ডাকিনীর হাত থেকে তোমাকে রক্ষা করবে বলে আমার ডান হাতে ভিক্ষুকটি একটা ছোট নীল রঙের সখ্য বেঁধে দিলেন। অবশ্য মন্ত্রপুত্র নীল সখ্যটি শরীরে ধারণ করে কোন রকম টের পেলাম না। চট্টগ্রাম থেকে রামু পৌঁছেছি দুপুর নাগাদ। একটা হোটেলে ঢুকে খেয়ে দিয়ে আবার গর্জনিয়ার বাসে ওঠার পর ভিক্ষুকের সাথে আবার পরিচয়। ভিক্ষুকটির মুখ ছিল গম্ভীর মাঝবয়সী, যেটা আগেই বলেছি, যথারীতি মঙ্গলয়েডের মুখ, মাথা নিখুঁতভাবে কামানো, পরনে লাল রঙের গেরুয়া, বৌদ্ধরা চিবর বলে। ভিক্ষুককে আমি আমার নাম বললাম, গর্জনিয়া যাওয়ার কারণও বললাম। ভিক্ষুকটি গর্জনিয়া যাবে, ওখানে একটা মঠে নাকি উনি থাকে, নাম এথিন লামা। ভিক্ষুকটির নামও এথিন লামা। শুনে অবাক, তার জন্ম রামুতে হলেও তরুণ বয়সে তিব্বতে চলে গিয়েছিলেন। প্রায় 30 বছর তিব্বতের একটি নির্জন গুহায় ছিল। পঞ্চেন নামে এক লামার কাছে গুপ্ত তন্ত্রবিদ্যা অধ্যয়ন করেছিলেন। তারপর রামুতে ফিরে এসেছে। রামুর লোকজন এথিন লামা বলে তাকে ডাকেন। এথিন লামা নাকি অশুভ শক্তি নাশ করে, তার উদ্দেশ্য এখানে ওখানে ঘুরে বেড়ানো। এসব শুনে আমি কৌতূহল বোধ করি। তিব্বত নিয়ে আমার উৎসাহ জাগে। শুনেছি তিব্বতের লামারা নানা গুপ্ত মন্ত্র জানে, তারা নাকি উঠতেও পারে। কথাটা সত্যি কিনা জিজ্ঞেস করাতেই এথিন লামা কিছু না বলে মিটমিট করে হাসতে লাগলো। গর্জনিয়া পৌঁছাতে পৌঁছাতে বিকেল হলো। বাস থেকে নেমে রাস্তার পাশেই কড়ই গাছের নিচে দাঁড়ালাম। ছোট খালু আমাকে এখান থেকেই নিয়ে যাবে বলেছে, তুমি ওখানে অপেক্ষা করো। ছোট খালু রামুতে সেটেল হওয়ার পর থেকে আমাকে অনেকবার সেখানে যেতে বলেছিলেন। যাবো যাবো করেও আর আসা হয়নি।
এবার এইচএসসি পরীক্ষার পর সময় মিলল। রামু থেকে কক্সবাজার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। মনে সমুদ্র দেখার লোভ ছিল। আমার পাশে এথিন লামাও দাঁড়িয়েছিলেন। জায়গাটা বাজারের মতো। রাস্তার দুপাশে স্থানীয় আদিবাসীদের বাঁশের ঝুড়িতে আদা, আনারস, কাঁকরোল, কাঁচা কলা নিয়ে বসেছে। গর্জনিয়া রামুরই একটি ইউনিয়ন। রামু সদরের অনেকটা পূর্বে প্রচুর আনারস আর আদা ফলে। বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত গর্জনিয়া। কাছে রাস্তার ওপারে একটি বৌদ্ধ মঠ। এথিন লামা হাত তুলে মঠটি দেখিয়ে বলল, আমি ওই মঠেই থাকি। বেশ বড় মঠ, কাঠের। চোরটি ধবধবে সাদা, সুন্দর। এথিন লামা হাসল। করে গাছের নিচে একটা চা স্টল, বেঞ্চ। একটি অল্প বয়সী রাখাইন ছেলে চা বানাচ্ছেন। এর মধ্যে আমার এথিন লামার সঙ্গে বেশ খাতির হয়ে গেল। হাজার হলেও আমাকে একটা নীল শঙ্খ উপহার দিয়েছেন। কাজী বললাম, চলেন চা খাই। এথিন লামা রাজি। আমার সঙ্গে বেঞ্চের চা খাওয়া শেষ। বললাম, আজ আর সময় হবে না, কাল সকালের দিকে আপনার মঠে আসব। এথিন লামা মাথা নাড়ালো, দাঁত বের করে হাসল। ঠিক তখনই দূর থেকে রাস্তার ওপারের ছোট খালুকে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি এথিন লামার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা পার হয়ে ছোট খালুর কাছে যেতেই খালু আমাকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, আয়। ছোট খালু আগে চট্টগ্রামে মোটর পার্টসের ব্যবসা করতেন। তার আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। এখন ওসব ছেড়ে দিয়ে গর্জনিয়া জমি কিনে আদা আর আনারস চাষ করছেন। ছোট টিলার উপর বাংলো বাড়ি করছেন। ছোট খালা খালুর একটাই মেয়ে, সাদিয়া। সাদিয়া আপা আমেরিকায় পড়াশোনা করেন। বৌদ্ধ মঠের পাশে দিয়ে উঠে গেছে পাকানো লাল মাটির পথ। দুপাশে রেইনডিয়ার, ইউক্যালিপটাস। শেষ বেলায় অজস্র পাখি কিচিরমিচির করছে। একটা খরগোশ দূরে রাস্তা পার হলো। গাছ থেকে সরসর করে নেমে এলো একটি কাঠ বিড়ালি আর ঝিঝির ডাকে কান পাতা দেয়। চারিদিকে মনোরম আলো ছড়িয়ে আছে। গাছতলায় কেমন ছায়া, কি সুন্দর জায়গা। রোমেলকে মিস করছি। রোমেল আমার বন্ধু। একই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। রোমেলও গর্জনিয়া আসতে চেয়েছিল। হঠাৎ চড়ে পড়ল বেচারা। পথটা যেখানে শেষ হলো সেখানে সাদা রং করা কাঠের বেড়া, মাঝখানে গেট, দুপাশে দুটো ইপিল ইপিল গাছ। তারপর লন, এক পাশে ফুলের গাছ, অন্য পাশে ছবির মতো সাদা রং করা কাঠের একটা বাংলো। একতলা আর দোতলায় বিদেশি স্টাইলের গড়াধীন জানালা। জানালার ফ্রেমের রং সবুজ। মনে হলো রূপকথার রাজ্যে চলে এসেছে। বাংলোর পেছনে ঢালে সম্ভবত আদার ক্ষেত আর আনারসের বাগান। বাংলোর সামনে একটি জিপ। মিলি খালা আমাকে দেখে এগিয়ে এলো, বলল, এলি শেষ পর্যন্ত। আমি হাসলাম। ছোট খালু বললেন, মিলি তোমরা বসে কথা বলো, আমি চট করে একবার বাজার থেকে ঘুরে আসি। বলে ছোট খালু জিপের দিকে এগিয়ে গেলেন। মিলি খালা বললেন, খরগোশ পেলে কিন্তু এনো। শান্তা খরগোশের মাংস খেতে চেয়েছে। ওকে আনবো বলে খালু জিপে উঠে স্টার্ট নিয়ে চলে গেলেন। সূর্য ডুবতে এখনো অনেক দেরি। শেষ বেলায় চারিদিকে যথেষ্ট আলো ছিল। আমরা লনেই বসলাম। বেতের চেয়ার পাতা ছিল। এলোমেলো ভুল পরে বাতাস বইছিল। আকাশের রং বদলে যাচ্ছিল দ্রুত। একজন অল্প বয়সী ছেলে এলো, হাতে ট্রেতে চায়ের পট আর কাপ। ছেলেটির গরম ছোটখাটো, শরীর হলদে রঙের, গলায় সাদা শখের মাদলি। ছেলেটির পরনে সবুজ রঙের সারং আর সাদা রঙের ফতুয়া। ছেলেটিকে রাখাইন বলে মনে হলো। রামুতে রাখাইনদের সংখ্যা উল্লেখযোগ্য। টেবিলের উপর চা রেখে চলে গেল ছেলেটি। মেলিখালা ঝুঁকে চায়ের কাপ তুলে নিতে নিতে বলল, ওর নাম মংছিং। ছেলেটা রাখাইন, বৌদ্ধ, বেশ বিশ্বস্ত আর ধার্মিক। এথিন নামে এক তান্ত্রিক লামার শিষ্য মংছিং। আমি চায়ের কাপ তুলছি। চুমু দেওয়ার আগে
আমার হাত শূন্যে থমকে গেল। বললাম, এথিন লামা মানে এই নিধির ওই বাচ্চাটি? এই বলে আমি থমকে গেলাম। ভাইরা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভৌতিক 90.8 শুনছেন ভৌতিক 90.8। প্রথম একটি ঘটনা আমরা শুনে ফেললাম দীর্ঘ 8 মিনিট এবং কয়েক সেকেন্ডের সেই গল্পটা, এবং সেই গল্পের মধ্যে শেষের দিকে যে ফিনিশিংটা ছিল, মূলত যারা গভীরভাবে শুনেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা হয়তোবা উপলব্ধি করতে পেরেছেন। এনিওয়েজ, যারা বুঝেননি তাদের জন্য কিন্তু আরো বেশ কিছু গল্প রয়েছে। ফেসবুক মাধ্যমে অনেকেই জয়েন করে ফেলেছেন আমাদের সাথে। আপনি জয়েন করতে চাইলে চলে যাবেন facebook.com/asianradio সেই ঠিকানায়, এবং সেখানে শুরুতেই যে পোস্টটা আমরা করেছি সেই পোস্টে আপনি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং অফকোর্স শেয়ার করতে ভুলবেন না, বিকজ আমরা চাই প্রত্যেকটা মানুষ এই শোটা একটু শুনুক এবং তাদের মন্তব্যগুলো আমাদেরকে জানাক। ইমরান হোসেন ইমন তিনি বলছেন, কনক ভাই রাজবাড়ী বেনিনগর থেকে শুনছি, ভৌতিক আমার বেস্ট শো। আর থ্যাংক ইউ আপনার মতামতের জন্য। এবং কেউ কেউ বলছে যে ভৌতিক নট দ্যাট টাইপ অফ শো। সো আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, দেখা যাক কি হয়। সঞ্জিদা আক্তার তিনি বলছেন নিয়মিত শ্রোতা এবং শুনছেন আমাদেরকে। রয়েছেন আমাদের সাথে ওমর ফারুক এবং ইমরান এগেন আমাদেরকে কমেন্ট করেছেন, আপনি কমেন্ট করবেন। রয়েছেন আমাদের সাথে মেঘলা ভাই, আমি চাঁদপুর থেকে শুনছি, আজকে ভালো লাগছে। এস পারভেজ আলম লিখেছেন, হাই কনক ভাই, আমি অনেকদিন পর শুনছি এবং ভয় লাগছে। অলরাইট, ভয়ের কোনো গল্প এখন পর্যন্ত আমরা শোনাইনি বেসিক্যালি, সো ইউ হ্যাভ টু ওয়েট, বিকজ সামনে আরো অনেকগুলো গল্প রয়েছে এবং আজকে ভেরিয়েশনের জন্য কিন্তু আজকে রেকর্ডের একটি ফাইল রয়েছে, সেই ফাইলটাও আমরা শুনবো। এই মুহূর্তে কিছু SMS নিব। ইয়েস, নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আপনার মতামত চাচ্ছি। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দি নেম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, আপনার মন্তব্য লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে উল্লাস, লিখেছে ভাই ভৌতিকই কল দিয়ে স্টোরি বলতে চাই, যাবে কিনা? নিশ্চয়ই আমাদের হয়তো আপনি স্টুডিওতে আসতে পারবেন, আপনার গল্প বলতে পারবেন। নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। নাইম ফার্মগেট থেকে লিখেছে, আমি ঢাকা থেকে শুনছি আর আমার ওয়াইফ মুন্নি খুলনা থেকে শুনছে। থ্যাংক ইউ সো মাচ। মেহের আফরোজ সাবার থেকে গেছে, আজ মামুনিকে নিয়ে শুনছি, অনেক ভয় লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের আম্মুকে এবং আপনাকে। লিখেছে মাসুম আছে আমাদের সাথে ডেবরা থেকে, লিখেছে শুনছি খুবই ভয় পাচ্ছে। সরোয়ার জুরাই থেকে গেছে, হাই ব্রো, আমাদেরকে শুনছি খুবই ভয় পাচ্ছে। প্রথম গল্পটি তার কাছে বেশ ভালো লাগছে। আমরা লিখেছে রহিম আছে আমাদের সাথে মাহমুদ চাঁদপুর থেকে গেছে, ফিরোজ ভাই ভয়ে পাইতেছি আমরা লিখেছে। অর্পা আছে নারায়ণগঞ্জ থেকে, ভাইয়া আচ্ছা নিশ্চয়ই, থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য। অলরাইট, এ পর্যায়ে চলে যাবো আরেকটি গল্পে, এবং সেই গল্প না মূলত আমাদের ইনবক্স করেছেন একজন, এবং সেই ইনবক্স থেকে পড়া গল্পটা আমরা রিড আউট করবো। শুনবো ফিরোজ খানের কণ্ঠে এই মুহূর্তে। আর যে কনক এবং ফিরোজ খানের সাথে চলছে ভৌতিক 90.8। পার্টিসিপেট করতে পারেন আমাদের সাথে, লিখে ফেলতে পারেন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR স্পেস আপনার নেম তারপর কথাবার্তা লিখে সেন্ড করতে পারেন 2323 এই নাম্বারটায়। আর ফেসবুকে জয়েন করবেন facebook.com/asianradio সেই ঠিকানায়। ভৌতিক 90.8 আমি আপনাদের ভৌতিকের নিয়মিত শ্রোতা। আমি সাইম, সিলেটে থাকি। ঘটনাটি আমাদের গ্রামের একজনের। সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম সুফান। ঘটনাটি ঘটে প্রায় আজ থেকে 12 বছর আগে। সুফান অনেক সহজ সরল মানুষ ছিল। তার বিয়ের পর সংসার ভালোই চলছিল, কিন্তু বিয়ের কয়েক মাস পর তার বউ বিষ খেয়ে আত্মহত্যা করে। মারা যাওয়ার পর তার বউকে সবাই দাফন করে, কিন্তু পরের দিন সকালে এলাকার লোকজন দেখতে পায় কবরের উপরে তার লাশ। সবাই ভাবল হয়তো কোনো প্রাণী রাতে কবর থেকে তুলে ফেলেছে তার লাশটি। পরে আবার তাকে কবর দেওয়া হয়, কিন্তু সেম ঘটনা ঘটে কয়েকবার। এবার সবাই ভয় পেয়ে যায়। একজন বড় হুজুরকে আনা হয়। হুজুর এসে তাবিজ দিয়ে ঠিক করে যান। তাকে ঠিকঠাক মতো দাফন করা হয়, কিন্তু ওনার আত্মা রয়ে যায়।
যার জন্য পরে সুফান ভাই ও তার দ্বিতীয় স্ত্রীকে অনেক ভুগতে হয়েছে। তার প্রথম বউ মারা যাওয়ার পর সে আবার বিয়ে করে। তার দ্বিতীয় বউ আসার কিছুদিন পরে সে অদ্ভুত আচরণ শুরু করে। সবাই বুঝতে পারে যে তাকে জিনে ধরেছে, তাই তারা একজন হুজুরকে আনেন। হুজুর এসে অনেক তাবিজ করে, তারপর জিজ্ঞাসা করে, কেন ধরেছিস এই মহিলাটিকে? তার দ্বিতীয় স্ত্রীর কণ্ঠে অন্য কেউ বলে ওঠে, আমার স্বামীর সঙ্গে ও সংসার করতে পারবে না, ওকে আমি মেরে ফেলবো, আমার স্বামীর সাথে আমি একা থাকব। সবাই বুঝতে পারল জিনটা ওর প্রথম স্ত্রীর আত্মা। সুফান ভাইয়ের দ্বিতীয় বউ 3টা বাচ্চা জন্ম দেন, কিন্তু সবগুলি মারা যায়। আর সুফান ভাই এভাবে মানসিকভাবে একটু ভেঙে পড়েন। তারপর হুজুর অনেক তাবিজ করলেন, কিন্তু কাজ হচ্ছিল না। এদিকে মহিলাটির মরে যাওয়ার মতো অবস্থা ছিল। তারপর একজন বড় হুজুর এনে প্রায় অনেক দিন যাবৎ তাকে অনেক তাবিজ এবং আরো অনেক কিছু করেন। তারপর সে সুস্থ হয়, কিন্তু এখনো মাঝে মাঝে অনেক সময় মহিলাটির অনেক প্রবলেম হয়। এখন তার 2টা সন্তান আছে। ভাই, আমি বিশ্বাস করি ওই ঘটনা শোনার পর যে মানুষ আত্মহত্যা করে তার আত্মা এই পৃথিবীতে থেকে যায়। ভাইরা, এই ছিল আমার ঘটনা। প্লিজ ভালো লাগলে পড়ে শোনাবেন। ইয়েস, আমরা আরেকটা গল্প শুনে ফেললাম এবং এই ঘটনাটা আমাদেরকে ইনবক্স করেছেন facebook.com/asianradio সেই ঠিকানায়, নট ইন দ্যাট অ্যাড্রেস, বেসিক্যালি facebook.com/ভৌতিক 90.8 সেই ঠিকানায়। আর আপনি যদি আমাদেরকে SMS করতে চান এই মুহূর্তে, তাহলে AR লিখে স্পেস নেম, লোকেশন এবং কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। ফেসবুকে জয়েন করবেন facebook.com/asianradio এই ঠিকানায়। এবং কমেন্ট করছেন অনেকেই রয়েছেন আমাদের সাথে। মুহিবুল্লাহ SK, আমি আপনাদের সাথে খুলনা থেকে রয়েছি। আজ আপনাদের প্রত্যেকটা এপিসোড শুনি, কিন্তু আজকে কমেন্ট পড়া হয় না। আপনার কমেন্ট আমরা পড়ে ফেলেছি, হোপফুলি আমাদের সাথে থাকবেন। তারেক মাহমুদ, তিনি লিখছেন, কনক ভাই এবং ফিরোজ ভাই কেমন আছেন? সব বড় ভাই মিলে একসঙ্গে শুনছি। অলরাইট, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভৌতিক 90.8 এ। আবির হাসান বলছেন চলে আসলাম, এবং ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা অলরাইট এরকম কোনো কিছু অফকোর্স আমরা দিব। মিস্টার টুইঙ্কল, তিনি আমাদেরকে লিখেছেন, বলছেন জয়েন করলাম, আশা করি আজকের ভৌতিক অনেক ভয়ঙ্কর হবে। থ্যাংকস কনক অ্যান্ড ফিরোজ ভাই। মাহবুবুল্লাহ SK, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। AS পারভেজ আলম কমেন্ট করেছেন আরো অনেকেই, আশিক উল্লাহ এবং ইব্রাহিম পাটোয়ারি। মামুন বলছেন, ভাই আমি নর্থ বাড্ডা থেকে শুনছি, ভালো স্টোরি হবে আশা করছি, হোপফুলি দেখা যাক কি হয়। এবং আমরা নিজেরাও চেষ্টা করছি ভালো কোনো গল্প আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। তন্নি ইসলাম অহনা লিখেছেন আমাকে উত্তরা থেকে, তিনি বলছেন শুনছি ভয় লাগছে না। অলরাইট, হোপফুলি কিছুক্ষণের মধ্যে ভয় লাগবে। তারেক মাহমুদ, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। ইঞ্জিনিয়ার ইউনুস খান, তিনি কমেন্ট করেছেন। আর SMS এর মাধ্যমে আমাদের সাথে অসংখ্য বন্ধুরা যুক্ত হয়েছে। আর আপনি চাইলে তাদের মতো করে আমাদের সাথে SMS এর মাধ্যমে লিখে আপনার মতামত লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। লিখেছে মিজান খান, তানভীর রহমান বানসারামপুর থেকে আছে। আজকে খুব ভয় লাগছে, আমরা লিখতে শুনছি, খুব ভয় পাচ্ছি এমনটা লিখেছে। জাহিদ গাজীপুর থেকে গেছে, আজকে আমি রুমে একা একা শুনছি, খুবই ভয় লাগছে। আশিক আছে আমাদের সাথে ফার্মগেট থেকে, নাইস স্টোরি এমনটা লিখেছে। আজ আমাদের সাথে আছে মুহিব ফার্মগেট থেকে লিখেছে, অনেক ভয় পাচ্ছে সে। বাবু আছে গাজীপুর থেকে, সাথে আছি থাকবো। আর এশিয়ান রেডিওকে অনেক থ্যাংকস জানাচ্ছি আমার একটা প্রোগ্রাম করার জন্য। সালমান আছে শাহজাদপুর থেকে, ফিরোজ ভাইয়া আচ্ছা ভয়েসে বেশ প্রশংসা করেছে, থ্যাংক ইউ সো মাচ। কাউসার আছে আমাদের সাথে মিরপুর থেকে, 10 নম্বর থেকে লিখেছে অনেকদিন পর রেডিওর সাথে শুনছি আমরা, লিখেছে হামজা, থ্যাংকস জানাচ্ছি ভৌতিকের কথা জানানোর জন্য। ওকে, ওয়েলকাম। আমাদের সাথে আছে দেওয়ান সাইফুল হুসাইন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমার এটা পর্যায়ে আমরা চলে যাবো একটি রেকর্ডেড ফাইলে, এবং এই গল্পটা শুনে কিন্তু আমরা রেকর্ডেড সরাসরি ফাইল, এবং এটা শুনে আমরা যেটা করব আপনার কমেন্ট এবং SMS নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। ভৌতিক 90.8 ইয়েস,
হ্যালো, আমি রাজু। আমি আসছি গাজীপুর থেকে। এখন আমি যে ঘটনাটা বলবো সেটা আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে শোনা। ঘটনাটি গাজীপুরের মধ্যেই ঘটা। একদিন বড় ভাইয়া আর ওনার দাদু বড় ভাইয়ার ফুফুর বাড়িতে যাবে। তো যাওয়ার জন্য রওনা হয়েছে সকাল টাইমে। তো যেতে যেতে দুপুর হবে। যথারীতি যারা রওনা হয়েছে যাওয়ার এরকম হবে যে রাস্তা বের হতে হবে। রাস্তা বের হওয়ার পরে একটা বিল আছে, সেই বিলটা পার হয়ে তারপরে তাদের বাড়িতে যাওয়া যাবে। আর তাদের বাড়িতে যাওয়ার আরেকটা হয়ে আছে যে রাস্তা ঘুরে যেতে হয়, অনেক সময় লাগে। তো তারা চিন্তা ভাবনা করছে যে বিল দিয়ে যদি চলে যাই তাহলে একটু কম সময় চলে যেতে পারবো আর ভালো হবে যাওয়ার জন্য, আর সময় কম লাগবে। তো যথারীতি তারা রাস্তা বের হয়ে মাঠের মধ্যে নামছে। ওই সময় বর্ষা ছিল। তো চিন্তা ভাবনা করছিল বর্ষা মাত্র আসছে, পানি খুব কম। তো ওনারা যথারীতি বিলের মধ্যে নামছে। নামার পরে যাইতেছে পানি হাঁটুর সমান হয়েছে। তো যাইতেছে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে তারা দেখতেছে যাইতেছে, পিছন দিকে তাকায় না। যথারীতি যাইতেছে, পানি হাঁটতেছে, পানি গিরা সমান হয়েছে। তারপর কতটুকু যাইতেছে হাঁটু সমান হয়েছে। কতটুকু সামনে আগাইতেছে এরকম অবস্থা করতে করতে এক সময় কোমর পানিতে চলে গেছে। তো কোমর পানিতে চলে গেছে। ওই সময় হঠাৎ করে তারা চিন্তা ভাবনা করতেছে। পরে হঠাৎ করে এক সময় এক লোক নৌকা দিয়ে এখান দিয়ে যাইতেছে। যাওয়ার পরে ওনাদের ডাক দিছে যে এই যে আপনারা কোথায় যাচ্ছেন। তো ওনারা ওই লোকটা দিয়ে তাকে বলতেছে যে আমার মেয়ে বাড়িতে যাবো, এই দিক থেকে রাস্তা খুব শর্ট, সেজন্য চলে যাচ্ছি। তো ওনারা জিজ্ঞাসা করতেছে আপনার মেয়ের বাড়ি কোথায়। তো উনি বলতেছে অমুক জায়গায়। তো উনি বলতেছে এটা তো ওই জায়গা না, আপনার রাস্তা তো ভুল করে চলে আসছেন, আপনারা এই দিক দিয়ে চলে যান। তো পরে ওনারা আসলে পিছনের দিকে তাকায় দেখে যে আসলে তো কথাটা ঠিক বলছে। তো ওই লোক বলতেছে, নৌকার লোক যে লোক, উনি বলতেছে আপনি যে যাইতেছেন একটু সামনে তো অনেক বড় একটা গড় টাইপের যেটাকে বলে, ওইখানে অনেক খারাপ একটা জায়গা। ওইখানে প্রতি বছর একটা করে মানুষ মারা যায়। এরকম টাইপের কোনো ঘটনা ঘটা যে কোনো একটা দেখা এখানে অনেক মানুষ প্রতি বছরই মারা যায়। তো আল্লাহর কি ভাগ্য সেটা বলতে পারি না। তো উনি দেখানোর পরে কিছু দূর, জাস্ট মেবি 2 থেকে 3 হাত হতে পারে এরকম টাইপের। তো উনি ওইখানে যাওয়ার পরে স্তব্ধ হয়ে গেছে। পরে বলার পরে উনি ওই দিক থেকে পরে যাওয়ার কথা বলছে। তারপরে অটোমেটিকলি তারা ওই দিক থেকে চলে গেছে। পরবর্তীতে আর কোনো ঝামেলা হয় নাই। এখন যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল চাঁদপুরে। তো যে ভাইয়া ছিল, আমাদের দোকান আছে, আমার বাবা ব্যবসা করে। আমাদের বাড়ি নদীর পাশেই, নদীর ওপারে আমার যে ভাইয়া ছিল ওনার বাসা। তো রীতিমতো ওনারা মাছ ধরতো। তো একদিন এরকম অবস্থা, জাল আপনারা জানেন কিনা জানি না, জোয়ারের সময়, এই ভাটার সময় আমাদের একটা ছোট জাল টাইপের ছিল। এগুলো ভাটার সময় জালের এক মাথা মাটির মধ্যে দিয়ে রাখতো। আর জোয়ার আসলে সেটা বাঁশের কঞ্চি জাগানো থাকতো। যে সময় জোয়ার হতো ওই সময় অটোমেটিকলি সেটা জালের একটা মাথা উঠায় দিত। তো ভাটা আসলে পানিটা চলে যেত আর মাছগুলো থেকে যেত। তো জালটার নাম আপনারা জানেন কিনা, যেটা গ্রাম্য ভাষায় বলে গচি জাল টাইপের। ওই জালটা ওই মাটির নিচে এক মাথা গাছানোর পরে রমজানের পরে পরে তারপরে সেটা জোয়ারের সময় উঠায় দিলে পরবর্তীতে ভাটার সময় চলে যেত, অটোমেটিকলি মাছ থেকে যেত, পানি চলে যেত। তো রীতিমতো রাতে মাছ ধরতেছে, ভাটা আসে পড়ছে। তো এক সময় মাছ ধরতে ওই দিন জালটা এরকম জায়গা ছিল যে পাশে যতটুকু দিছে এর মধ্যে একটা কবরস্থান ছিল। তো রীতিমতো মাছ ধরা শেষ হইতে এক সময় সেই কবরস্থানের কাছে চলে আসছে। তো মাছ ধরতেছে ধরে নৌকাতে তুলতেছে। তো উনি তো রীতিমতো খুব খুশি, আজকে এত মাছ পাইতেছি। তো পরবর্তীতে মাছ ধরতেছে তুলতেছে। তো এক সময় সে খেয়াল করলো যে আসলে এত মাছ আমি ধরতেছি, নৌকাতে তুলতেছি, বাট মাছ তো সেই পরিমাণে নাই। সে চলে যায়, মাছগুলা ভ্যানিশ হয়ে যাচ্ছে এরকম টাইপের। তো এক সময় ধরতেছে, পরে হঠাৎ করে তার মনের মধ্যে একটা কনফিউশন জেগে গেল, আসলে কি হচ্ছে আমার সাথে। তো হঠাৎ করে তার এরকম কিছু মনে পড়লো যে পিচাস টাইপের এরকম কিছু আছে। তো হঠাৎ করে ওনার এরকম জানা ছিল যে উনি নৌকার কাছে যায়, নৌকার মধ্যে দাঁড়ায়া হিসু করে দিছে। তো হিসু করে দেওয়ার পরে এরকম শুনছি যে হিসু করে দেওয়ার পরে অটোমেটিকলি সে সবকিছু ভ্যানিশ হয়ে গেছে, মাছ টাছ কিছু ছিল না, সবকিছু চলে গেছে। তো সে জানতো পিচাস টাইপের এরকম কিছু প্রবলেম করে। তো উনি রীতিমতো ওনার জানা ছিল যে এই কাজটা করলে তারপরে সে প্রবলেম সলভ হয়ে যাবে। রীতিমতো সে নৌকার কাছে গেল, যাওয়ার পরে নৌকার সামনে নৌকা উঠে
সেখানে প্রস্রাব বাথরুম টাইপের করে দিল, করার পরে সেখানে অটোমেটিকলি সবকিছু চলে গেল, মাছ টাছ কিছুই ছিল না সেই জায়গা, মানে সেই অবস্থা নৌকা আগের মতো সবকিছু ঠিক হয়ে গেল। তো এটা ছিল আমার একটা ঘটনা। আরেকটা ঘটনা একদিন এরকম হয়েছিল, সেটা সে চাঁদপুরেই ছিল সেই ঘটনাটা। আমাদের বাড়ি আমার এক চাচাতো ভাই, ও হঠাৎ করে রাতে চানাচুর খেতে ইচ্ছে হয়েছে, তো বাজারে যাবে, আমাদের বাড়ির পাশেই বাজার আছে। তো পরে ও ঘড়ির দিকে তাকায় নাই, ওই সময় রাত্র 10টা টাইপের এরকম হবে বাজছে, ও ভাবছে যে 6টা 7টা এরকম বাজছে। তো পরে ওর এক ফুফাতো ভাই ওনাকে নিয়ে বাজারে যাবে। তো আরেকটা কথা বলে রাখি, ওর ফুফাতো ভাইয়ের সাথে কিন্তু জিন ভূত টাইপের এরকম কিছু একটা আগে থেকে প্রবলেম থাকতো। তো এই নিয়ে অনেক প্রবলেম হয়েছে, ওর ফুফাতো ভাইকে অনেক ঝামেলা, অনেক কিছু করতে হচ্ছে সেটা সরানোর জন্য। যাই হোক, সেখানে আমি যাচ্ছি না। তো ওকে নিয়ে যথারীতি বাজারের দিকে রওনা হয়েছে। তো আমাদের বাড়িটা এরকম ছিল যে আমাদের বাড়িতে মসজিদ, তার পাশে কবরস্থান আছে। তো যে সময় মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, কবরস্থান পার হয়ে সামনে একটা মোড় আছে, ওই মোড়ের পাশেই আমার একটা জেঠির বাসা আছে। তো ওই মোড়ের মধ্যে কতটুকু যাওয়ার পরে তো হঠাৎ করে আমাদের বাড়ি নতুন বাড়ি টাইপের এরকম হয়েছে, আরেকটা হয়েছে। তো ওই বাড়ি থেকে একটা বের হয়ে রাস্তা আছে, তো ওই রাস্তা থেকে একজন লোক বুড়ো, হাতে লাঠি, গুজো অবস্থা হয়ে সাদা কাপড় পরে আসতেছে, দাঁড়ায় আছে প্রথমে। পরবর্তীতে ও দেখা হঠাৎ করে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে ও ভাবতেছে যে আমাদের ওই বাড়িরই আমার এক জেঠি হয়, উনি সবসময় রাতে এরকম ভাবে চলাফেরা করে, নামাজ টামাজ পরে এভাবে হাঁটা চলা করে। তো ও ভাবছে ওর জেঠি হবে। তো পরে ও ডাক দিছে যে কে জেঠি। তো পরে উনি কোনো সারা শব্দ করতেছে না। দ্বিতীয়বার ডাক দিছে, তারপরে সারা শব্দ করতেছে না। তৃতীয়বার ডাক দিছে, এভাবে কয়েকবার ডাক দেওয়ার পরে ওর ভিতরে কনফিউশন জেগে গেছে, আসলে এটা কে, আমি একবার ডাক দিতেছি, আমার কথা কোনো সারা শব্দ করছে না। তো পরবর্তীতে বলতেছে কে। তো ওই জিনিসটা সে উল্টার দিকে মুভ করে তার দিকে আসতেছে। এরকম টাইপের আসার পরে সে খেয়াল করলো যে তার সারা শরীর তো কাপড় চোপড়ে কাপড় পরছে, দেন ওর ফেসটার দিকে তাকালে অন্ধকার দেখা যায়, কিছু দেখা যাচ্ছে না। তো ওই সময় ও এই জিনিসটা দেখা অটোমেটিকলি ভয় পেয়ে চিৎকার দিয়া দৌড়ে, ওই যে বললাম পাশে ওর জেঠির বাসা আছে, তো ওই ওনার বাড়িতে দৌড়ে ঢুকা উঠানের মধ্যে পরে সেন্সলেস হয়ে গেছে। পরবর্তীতে যে সময় সেন্সলেস হওয়ার পরে ওর জ্ঞান ফিরে আসছে, তারপর ওর জ্যাঠা জেঠি ওনারা নিয়ে ওর বাড়িতে দিয়ে আসছে। তো এই ঘটনা হওয়ার পরেই কেউ বিশ্বাস করতেছিল না যে আসলে হয়তোবা ও ভুল দেখছে বা চোখের ভুল এরকম কিছু। এর কিছুদিন মেবি 2-3 দিন পরেই যেই জ্যাঠার বাড়িতে যে সেন্সলেস হয়েছে, উনি আবার একদিন রাতে দোকান থেকে আসতেছে, ওনাকে ব্যবসা করে, আসার পরে হঠাৎ করে ওনার বাসার কোণের মধ্যে খেরের পাড়া টাইপের, যেটাকে বলে আপনারা চিনেন কিনা জানি না, গ্রাম্য ভাষায় খেরের পাড়া বলে। তো ওই খেরের পাড়ায় কোনায় দাঁড়াইয়া ওই সেম একই ক্যাটাগরি যেই ও হুবহুব যেই ইয়ার কথা বলছে, যেরকম ওই হুবহুব একই ক্যাটাগরির একটা মহিলা দাঁড়ায় আছে, দাঁড়ায় পানি চিপটি ফেলতেছে, পান খেতেছে, পানি চিপটি ফেলতেছে। যথারীতি ও তো ওই যেটা দেখে তো পুরো অবাক হয়ে গেছে, পুরো ভয় অবস্থা হয়ে গেছে। আসলে তো এটা আসলে সত্যি। পরবর্তীতে উনি যতটুকু দোয়া দুরুদ জানতো ওনার মতো উনি পড়া অটোমেটিকলি সে বাসায় চলে গেছে। চলে যাওয়ার পরে দেন ওনার ফ্যামিলির পার্সনদের নিয়ে বের হয়ে আসলো। আসার পরে লাইট নিয়ে আসা, দেখার পরে দেখে না সবকিছু আগের মতো হয়ে গেছে। আরো একটি ঘটনা আছে যেটা আমার বাবার সাথে ঘটা। আমার বাবা ব্যবসা করে চাঁদপুর জেলা মতলব থানা আরেঙ্গবাজার নামে একটা জায়গা, তো ওইখানে দোকান আছে। তো যথারীতি আমার বাবা সবসময় বাসা থেকে দোকান শেষ করে বাসায় ফিরে অনেক রাত্র করে। তো সময়টা ছিল ঈদের টাইপের, হয়তো বা রমজান না কুরবানি, আমি সঠিক মনে নেই। যাই হোক, আমাদের বাসা থেকে দোকানে আসতে হলে রাস্তা ঘুরে, অনেক দূর ঘুরেও আসতে পারে, কোনা টাইপের কোনাকুনি ভাবে নৌকা দিয়ে আসতে পারে, নদীর পাশে দিয়া। তো ওই দিন আমার আব্বু নৌকা নেয় নাই, আর রাতে নৌকাও পায় নাই আসার জন্য। তো যথারীতি রাস্তা ঘুরে আসার চিন্তা ভাবনা করতেছে, এত রাত যেহেতু হয়ে গেছে, নৌকা তো আর পাবে না। তো সাথে আমার এক খালাতো ভাই ছিল, যেহেতু ঈদের সময় দোকানদার একটু হেল্প করতে হবে, তো উনি সাথে ছিল। তো দেন ওনারা দোকানদারির কাজ সবকিছু শেষ করে দোকান অফ করে রওনা হয়েছে আসার জন্য। তো আসার পরে যথারীতি সব রাস্তা মোটামুটি ভালোভাবেই আসছে, কোনো প্রবলেম হয় নাই। দেন যে সময় আমাদের বাড়িতে আসবে, যথারীতি আমি আগে বলেছি যে আমাদের বাড়িতে
এই রাস্তা দিয়ে পাশ দিয়ে পারে আসতে হয়, সেখানে রাস্তা ওই পাশ দিয়া। তো যে সময় কি বলে কবরস্থানের পাশে আসবে তার কিছুক্ষণ আগে আসার সময় হাতের বাম পাশে একটা পুকুর পড়ে। সেটা পুকুরটা খুব বড়ই। তো হঠাৎ করে বাবার ওই ভাই আসতেছে, হঠাৎ করে তাদের চোখ পড়লো ওই পুকুরের দিকে। দেখতেছে 3-4টা পরী ওই পুকুরে গোসল করতেছে, হাসাহাসি করতেছে, পানির শব্দও শোনা যাচ্ছে। তো পরবর্তীতে আমার ভাই বলতেছে, এই মামা এদিক তাকায়েন না, আপনি যায়েন না, এখানে যাওয়ার কোনো প্রবলেম নেই, আমরা ওদিক তাকাই না, আমরা বাসায় চলে আসি। আমার আব্বু আর ওনার কথা ফালায় নাই, পরবর্তীতে চলে আসতেছে। যে সময় কি বলে কবরস্থান পার হইয়া আসার পরে মসজিদের কাছে আসছে, তো ওই সময় ডান দিকে তাকায়া মানে হঠাৎ করে চোখ চলে গেল, দেখে মসজিদের মধ্যে পুরো মানে ফর্সা আলো চিকচিক করতেছে। তো পরে মসজিদের দিকে তাকায় দেখে ফর্সা পুরো মসজিদ, কে যেন নামাজ পড়তেছে। তো সেটা দেখে তো আব্বু আরো একটু হয়ে গেছে, একটু আগে এটা দেখে আসলো, এখন এটা দেখতেছে। তো হঠাৎ করে আব্বুর ভিতরে ভয় জেগে গেছে। তো যথারীতি আব্বু দোয়াদুর যতটুকু জানে উনি পড়া শুরু করলো, পড়তে পড়তে এক সময় পড়ার পরে আস্তে আস্তে বাসায় চলে আসলো, আর আমার আব্বু কোনো প্রবলেম হলো না। আমার আরেকটা ঘটনা আছে, সেটাও আমার বাবার সাথে ঘটা। আমি আগে বলেছি যে আমার বাবা ব্যবসা করে। আমার বাবা ওই দিনও ঠিক দোকানদারি কাজ সবকিছু শেষ করে দোকান অফ করে বাড়ির দিকে রওনা হয়েছে। পানি ছিল না, বর্ষা ছিল না, তো ওই সময় আব্বু যথারীতি সব শেষ করে বাড়ির দিকে রওনা হলো। তো আস্তে আস্তে কতটুকু আসার পরে আমি বলে রাখি, আমাদের বাড়িতে আসতে হলে বিল পার হইতে হয়, তারপর কিছু জঙ্গল টাইপের বাঁশঝাড় আছে, পুকুরের পাশ দিয়ে আসতে হয়। তো যাই হোক, আসতেছে হঠাৎ করে পুকুরের পাশে যে সময় আসছে, পুকুরের পাড় দিয়ে আসতেছে, তার পাশেই একটা বাঁশঝাড় ছিল। তো আব্বু আসতেছে হঠাৎ করে একটা বাঁশঝাড় অটোমেটিকলি আব্বুর সামনে, মানে একটা বাঁশ অটোমেটিকলি পড়ে গেছে আব্বুর সামনে। তো আব্বু তো দেখে অটোমেটিকলি দাঁড়ায় গেছে, দাঁড়ায় থেকে চিন্তা করতেছে, চুপ করে দাঁড়ায় আছে, প্রায় 5 মিনিটের মতো এরকম দাঁড়ায় আছে। তো আব্বু দেখে বাসটা সরতেছে না। তো আব্বু বলতেছে যে তোরা কেন আমাকে ডিস্টার্ব করস, আমি তো তোরকে ডিস্টার্ব করি না, আমি তো জাস্ট এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, তোদের তো কোনো প্রবলেম হয় না, আমি তো জাস্ট যাই। তো এই বলার পরে বলতেছে তোদের কাজ তোরা কর, আমার কাজ আমাকে আমার যেতে দে। তো এই কথা বলার সাথে সাথে অটোমেটিকলি বাসটা উঠে গেছে। পরবর্তীতে আব্বু সেখান থেকে চলে আসছে। তো আসতেছে যে সময় যাতে পার হইতেছে, বিলে আসছে। বিলে আসার পরে হঠাৎ করে একটা খাদিবাংতি নামে, সেটা আমাদের জায়গাতে পরিচিত হয় বলে একটা খাদিবাংতি। তো ওই দিক দিয়ে আসার পরে হঠাৎ করে বিল দিয়ে আসতেছে, বিলের কিছু আব্বুর একটা জমি পরেই সে দেখতেছে একটা গর্ত টাইপের, গর্ত থেকে অনেক আলো উঠতেছে। আব্বু দেখা তো পুরো অবাক, এত রাতে তাও বিলের মধ্যে মাটি থেকে গর্ত থেকে আলো আসতেছে। তো আব্বু ভাবতেছে সামনে আগাবো না পিছাবো। হঠাৎ করে আব্বুর মনে পড়ে গেল যে আসলে আমি তো একা, যদি সামনে আগে আমার প্রবলেম হতে পারে। সেই চিন্তা ভাবনা করে আব্বু আর আগায় নাই, যতটুকু দোয়া দুরুজ পারে উনি পড়তে অটোমেটিকলি আল্লাহ করতে করতে সে বাসা চলে আসছে, আর তারপর আব্বুর কোনো প্রবলেম হয় নাই। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। আর আমার ঘটনাগুলা আপনাদের কাছে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। নেক্সট টাইম অবশ্যই যদি আর কোনো ঘটনা থাকে আমি আপনাদের কাছে ইনশাল্লাহ শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। Big 90.8. ইয়েস, শুনছেন ভৌতিক 90.8 রেকর্ডের একটা ফাইল থেকে আমরা চমৎকার কিছু গল্প শুনে আসলাম, এবং পরপর বেশ কয়েকটা গল্প। আপনি যদি চান তাহলে কিন্তু তার মতো করে আমাদেরকে, যদি স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না হয়ে থাকে, তাহলে ইমেইলে আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং আপনার ঘটনা আমাদেরকে রেকর্ড করে পাঠাবেন। আমরা চেষ্টা করব সেই ঘটনাটা অন এয়ার করবার জন্য, এবং সেটার জন্য আপনাকে সিম্পলি আপনার মোবাইল থেকে রেকর্ডেড অপশন থেকে রেকর্ড করে ফেলবেন, এবং রেকর্ড করে সেটি আমাদেরকে ইমেইল করবেন। এবং তার ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক 90.8। সেখানে মূলত চাইলে আপনি রেকর্ডেড ফাইল দিতে পারেন, বাট সব থেকে ভালো হবে ইমেইলে যদি দেন, এবং ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক908@gmail.com। আরেকটিবার বলছি, নোট করে নিন প্লিজ, ভৌতিক908@gmail.com, BHOUTIK90.8@gmail.com। এনিওয়েজ, যারা শুনছেন তাদের প্রত্যেককে বলছি, চাইলে কমেন্ট করতে পারেন facebook.com/Asian Radio সেই ঠিকানা, এবং সেখানে আবির হাসান তিনি বলছেন চলে আসলাম কনক ভাইয়া। আর রয়েছেন আমাদের সাথে এই মধ্যে শেখ রাতুল ওভি, তিনি বলছেন প্রতি মঙ্গলবারের মতো আজও জয়েন করে ফেললাম, আশা করি আজকের ভৌতিক অনেক ভয়ঙ্কর হবে। আমি আর আমার বন্ধু হাসান একসাথে শুনছি। থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে ইমন আহমেদ মামুন, বলছেন যে ভাইয়া, আমি আমার ছোট ভাইয়া
রায়হান রূপগঞ্জ থেকে তোমাদের শুনছি, রয়েছেন আমাদের সাথে শুভ শিকদার, কনক ভাই শুনছি গ্রামে এসে, অলরাইট থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য। রয়েছেন আমাদের সাথে এম এ বাসেদ খান, উত্তরা থেকে শুনছি আমি। এম এ বাসেদ খান কেমন আছেন? ফাইন। প্রত্যেকে তোমাদের অনুষ্ঠান শুনি কিন্তু তোমাদের সাথে মনের কথা শেয়ার করি না, আমি সাথে রয়েছেন এবং নানান কথাবার্তা আপনি লিখেছেন। এবং এমনি করে চাইলে যারা যারা জয়েন করতে চান facebook.com/asianvideo সেই ঠিকানায় গিয়ে জয়েন করতে পারবেন। সেলিন মৃধা তিনি বলছেন আরো ভয় পেতে চাই, হোপফুলি 2টো পর্যন্ত থাকলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। আরিফুল হক সুমন তিনি বলছেন প্রতি মঙ্গলবারের মতো আজও চলে আসলাম, আশা করি আজকের ভৌতিক অনেক ভয়ঙ্কর হবে, তবে আরো গেস্ট চাই। অলরাইট, আমরা সেটা মাথায় রেখেছি, হোপফুলি হয়তো বা কোনো কোয়েস্টের ব্যবস্থা হয়ে যাবে। রয়েছেন আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে শুনছি, এক শুনছি এবং খুব ভয় লাগছে। জলি আক্তার আমাদেরকে কমেন্ট করেছেন। রয়েছেন আমাদের সাথে এমডি জসিম এবং আশা মনি তিনি বলছেন হেই ভাই আমি আশা কেরানীগঞ্জ থেকে শুনছি, কেমন আছো? আরো ভয়ঙ্কর কিছু একটা শুনতে চাই। অলরাইট, আমরা চেষ্টা করবো। মিলন এমডি মিলন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। রয়েছেন আমাদের সাথে জলি, রয়েছেন আমাদের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ভয়ঙ্কর, ঘটনা শুনে যতটা ভয় পাই তার চেয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে বেশি ভয় পাচ্ছি। কনক ভাই আরো বেশি ভয় পেতে চাই ফ্রম গাজীপুর কাশিমপুর থেকে বোকা খোকা, বেসিক্যালি এটা আপনার আইডি নাম এবং সাধারণত আমি ট্যাগলাইন হিসেবে আমি এটা ব্যবহার করতাম। এনিওয়েজ, অফুরন্ত স্বপ্ন আমাদেরকে কমেন্ট করেছেন। রয়েছেন আমাদের সাথে জলি আক্তার সহ আরো অনেকেই। আর আপনি চাইলে ফেসবুকের মতো SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার আজকের ভৌতিক নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে লিখে আমাদেরকে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটিতে। লিখেছে নুহাস গ্যান্ডারে থেকে গেছে প্রথম গল্পটি তার অনেক ভালো লাগছে, রাত 2টো পর্যন্ত থাকবে। লিখেছে আলভির হাসান আমাদের সাথে আছে, ভৌতিক শুনছি অনেক ভয় পাচ্ছি। কানিস ফাতেমা নিধি লিখেছে লং লাইফ ভৌতিক 90.8, থ্যাংক ইউ সো মাচ। মিরপুর থেকে তুষার আছে আমাদের সাথে, কেমন আছি ঈদের ওকে নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। মুন্না আছে আমাদের সাথে গোপীবাগ থেকে শুনছে। আতিকুল আছে ঢাকা পিলখানা থেকে লিখেছে ওকে লাশ কাটার ঘটনা শুনতে চাচ্ছেন। নাচ আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। তন্ময় আছে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তার ভালো লাগছে। শুভ আছে, শুভ শিকদার আছে আমাদের সাথে, মির্জাপুর থেকে গেছে দেশে এসো আপনাদেরকে শুনছি, তার মানে হচ্ছে সে বিদেশেও আমাদেরকে প্রতিনিয়ত শুনতো, দেশে আসছে হয়তো এখনো শুনছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সাজিদ পলাশ থেকে আমাদের সাথে আছে, খুব ভয় লাগছে তার। স্টার রোবেল আছে আমাদের সাথে শুনছে জুরাইন থেকে। মাহি ঢাকা থেকে আছে আমাদের সাথে, এক্সাম টুমোরো বাট তারপর নাকি আমাদেরকে শুনছে, নিশ্চয়ই অনেক ভালোবাসা থেকে, থ্যাংক ইউ সো মাচ। মুন্না কুমিল্লা থেকে আছে ভাইয়া গল্প বলার সময়, ওকে ঠিক আছে আমরা চেষ্টা করবো। সিয়াম আছে আমাদের সাথে ঢাকা থেকে, আজ প্রথম শুনছি ওয়েলকাম ভৌতিক 90.8 আপনাকে লিখেছে। তানজিল উত্তর থেকে প্রথম স্টোরিটাও অনেক ভালো লাগছে, ভৌতিক আমার বেস্ট শো, ঈদের পর সবগুলা শো শুনবো এমনটাই লিখছে। নিশ্চয়ই আমরা হয়তো আর ঈদের আগে আর হয়তো আমাদের ভৌতিক হবে না, ঈদের আগে আমাদের এটাই লাস্ট এপিসোড এবং মাঝখানে যে ঈদ থাকছে সেদিন আমরা কোনো শো করছি না, বাট ঈদের পর পুনরায় আমরা ভৌতিক 90.8 হাজির হয়ে যাবো। এই মুহূর্তে যারা কমেন্ট করছেন facebook.com/asianvideo সেই ঠিকানায়, তাদেরকে বলছি চাইলে কিন্তু আপনি সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করবেন, মনের কথাবার্তাগুলো জানাবেন, কোন স্টোরিটা বিশ্বাসযোগ্য এবং কোনটা একেবারেই গ্রহণযোগ্য মনে হচ্ছে না সেই কথাবার্তাগুলো এর বাইরে চাইলে শেয়ার করতে পারেন, বিকজ আমরা চাই সবার কাছাকাছি এই গল্পগুলো পৌঁছে যায়। কিন্তু টাইম ঠিক এই মুহূর্তে আমরা চলে যাব নেক্সট স্টোরিতে। যে স্টোরিটা আমরা শুনবো সেই স্টোরিটা আমাদেরকে পাঠিয়েছেন facebook.com/ভৌতিক 90.8 সেই ঠিকানায় একজন শ্রোতা, এবং আপনার কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে দেন আমাদেরকে ইনবক্স করে দিন facebook.com/ভৌতিক 90.8 ভৌতিক 90.8 আসসালামু আলাইকুম। আমি রূপগঞ্জের জাঙ্গির গ্রাম থেকে ইমন আহমেদ মামুন বলছি। আমি ভৌতিকের রেগুলার লিসেনার। এটা আমার ভৌতিকের পাঠানো দ্বিতীয় স্টোরি। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমি আমার আম্মু এবং আমার ছোট কাকির কাছ থেকে শুনেছি। ঘটনাটি বলার আগে আমি প্রথমে আমাদের বাড়ির আশেপাশের একটু বর্ণনা দেই।
আসলে আমাদের বাড়ির আশেপাশের প্লেসটা একটু হরর টাইপের। আমাদের উঠোনের পূর্ব দিকে একটা পুরনো টিউবওয়েল আছে। এখন আর এটা ব্যবহার করা হয় না, যার কারণে পানিও আসে না। কিন্তু মাঝরাতে টিউবওয়েলের থেকে পানি তোলার শব্দ প্রায়ই নাকি শোনা যায়। আমাদের ঘরের পেছনেই কয়েকটা পুরাতন কবর, যা হতে প্রতি রাতেই আতরের গন্ধ আসে। আবার সকাল হওয়ার সাথে সাথেই গন্ধটা বাতাসের সাথে মিলিয়ে যায়। এছাড়া আমাদের বাড়ির খুব কম মানুষই আছে যারা ওই প্লেসটাতে হরর ঘটনার সম্মুখীন হয়নি। প্রতিদিনের মতো একবার আমার আম্মু ফজরের নামাজ পড়ার জন্য উজু করতে যাচ্ছিল। ফ্রেশ রুমটা আমাদের ঘরের ভেতরই ছিল। যখন আমার আম্মু ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ আমাদের ঘরের গ্রিল দিয়ে বাইরের দিকে চোখ যায়। ঠিক তখনই একটা মানুষ আকৃতির কিছু একটা দেখতে পায় আমার আম্মু। বলে রাখা ভালো, আমার আম্মু খুব দরকারি একটা কথা বলার জন্য কেচি গেটটা খুলে আমার ছোট্ট কাকির সাথে কথা বলতে চায়। আমার আম্মুর ভাবনা ছিল হয়তো সেটা আমার ছোট কাকি ছিল, কেননা প্রতিদিনের মতো তিনিও সেই সময়টাতে নামাজ পড়ার জন্য উঁচু করতে বাহিরে আসেন। যায় তখন দেখে সেটা একটা গলা কাটা মহিলা, কিন্তু সে চোখ থাকা মানুষের মতোই হাঁটছিল। আম্মু সাহসী হলো ওই মহিলাকে দেখে যে ভয় পাবে না ঠিক তা না। চোখের সামনে যে কোনো সাহসী লোকই এই ঘটনা দেখলে ভয় পাবে, এটাই স্বাভাবিক। ভয় পেয়ে তার পেছনের দিকটা দেখেই আম্মু সাথে সাথে ঘরে ফিরে আসে। তখন সে খুবই ভয় পেয়ে যায়, আর সামনের দিকটা দেখার সাহসও করেননি। ঘটনাটি ঘটার পর দিন আমার ছোট কাকিও ঠিক একই সময়ে আমাদের উঠোনে একটা সাদা শাড়ি পরা মহিলাকে বসে থাকতে দেখে একটু ভয় পেয়ে সাথে সাথে সে ঘরে চলে যায়। পরের দিন সকালে যখন কাকির সাথে দেখা হয়, রাতের ঘটনার কথা আম্মুকে এবং আম্মুর দেখা ঘটনার কথা কাকিকে বলে। ঠিক তখন তারা আবার শুরু হয় তাদের দেখা ভূতের কাহিনী তো স্বাভাবিক মানুষের ছিল না, এবং তাদের বুঝতে আর বাকি রইল না যে গলা কাটা মহিলাটি আর সেই শাড়ি পরা মহিলাটি ছিল একজন মানুষই। অনেক ভাবার পর তারা বুঝতে পারল যে সেটা ছিল আমার চাচাতো বোন সাদিয়া। চাচাতো ভাই রায়হান আর আমি খুব ভয় পেয়ে যাই। আমাদের সাথে ঘটনাটি শেয়ার করছিল। প্রথমে তারা ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে চায়নি। এটা ছিল আমার আম্মু এবং আমার ছোট কাকির সাথে ঘটে যাওয়া একটি হরর ঘটনা। দেখতে দেখতে আরেকটা ঘটনা আমরা শুনে আসলাম, এবং যে ঘটনাগুলো সাধারণত আমরা কালেক্ট করে থাকছি facebook.com/ভৌতিক90.8 সেই অ্যাড্রেসে। এবং সময়টা হচ্ছে রাত 12:45, আর যে কনক এবং ফিরোজ খানের সাথে শুনছেন ভৌতিক 90.8। রাত 2 পর্যন্ত থাকবো, জানবো আপনার কথাবার্তাগুলো, এবং আপনার কাছে যদি কোনো ভূতের ঘটনা থেকে থাকে যে কোনো স্টেশনে আপনি এখন পর্যন্ত দেননি, কিংবা একেবারে কাঁচা সত্য ঘটনা, তাহলে সেই ঘটনাটা সিম্পলি সুন্দর মতো লিখে আমাদেরকে ইনবক্স করতে পারেন facebook.com/ভৌতিক90.8 সেই ঠিকানায় জয়েন করবেন। ফেসবুকে এই মুহূর্তে আমার সাথে facebook.com/asianradio সেই ঠিকানায় রয়েছেন আমাদের সাথে এম.এ. বাসিদ খান, উত্তরা থেকে তিনি আমাদেরকে শুনছেন। তন্মী আমাদেরকে SMS করেছেন, এবং এর বাইরে আমাদেরকে কমেন্ট করছেন আরো অনেকে। প্রত্যেকের কমেন্টগুলো পড়া না হলেও বেশ কিছু কমেন্ট এই মুহূর্তে যারা আমাদেরকে করলেন তাদের মধ্যে রয়েছে গলা কাটা মেয়ের গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল। রয়েছেন আমাদের সাথে MH প্রিন্স মাহদি, তিনি বলছেন নাইস স্টোরি, অনেক ভালো লাগছে। রাজু আহমেদ তিনি বলছেন ভাইয়া চলে আসলাম ভৌতিককে, সবাই কেমন আছে? আসলে সবাই খুব ভালো আছে। মেহেদি হাসান জুয়েল তিনি আমাদেরকে
3 নাম্বার স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল, আরো ভয় পেতে চাই। দুটো পর্যন্ত আমাদের সাথে থাকুন, হোপফুলি আপনার মনের মতো কোনো গল্প আপনি পেয়ে যাবেন। আসিকা ইসলাম তিনি হেই জানিয়েছেন। মাহফুজুল করিম নরসিংদী থেকে তিনি আমাদেরকে লিখেছেন, বলছেন ভাই কেমন আছেন, শত ব্যস্ততাকে উপেক্ষা করে এশিয়ান রেডিও 90.8 FM মেগাহার্টজে ভৌতিক গল্প শুনছি। রয়েছেন জলি আক্তার আমাদের সাথে, সোহাগ শ্রাবণ রয়েছেন আমাদের সাথে। সবকিছু বিশ্বাস করি না, এগুলো গল্প বাস্তব না, এমনটাই আপনি জানিয়েছেন। এবং এরপরে লাইক প্লিজ লিখেছেন একটা পেজে। সো আর কি বলবো, কিছু বলা দেয়। মাহফুজুল করিম তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, হ্যাপি ম্যান, তিনি বলছেন কনক ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনছি, ইমেলটা অনেক ভালো লাগছে, ইমেলের ঘটনাটা ভালো লাগছে। এবং যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে কিন্তু ইমেল করতে ভুলবেন না। কাদিমুল হাসান তিনি ঘটনাটি ভয়ের ছিল, কোন ঘটনাটা সেটা একটু লিখলে ভালো হতো আমাদেরকে। এই মুহূর্তে আরো অনেকেই কমেন্ট করেছেন। MRH সাকিব তিনি বলছেন ভালো লাগছে ব্রো, উত্তরা থেকে রাকিব। আচ্ছা রাকিব আপনি। মাহফুজুল আলম আমাদেরকে কমেন্ট করছেন। লুকাস বিকারক তিনি আমাদেরকে কমেন্ট করছেন, এবং অনেকেই কমেন্ট করছেন। আমরা বেশ কিছু SMS পড়তে চাই। আর ফেসবুকের মতো আপনি আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হতে পারেন। আপনার মতামত আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আর যদি আপনার কাছে নিজের সাথে ঘটেছে অথবা অন্য কোনো মাধ্যম থেকে আপনি যদি জেনে থাকেন যে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা আপনার জানা আছে, সেই ঘটনাটি আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন facebook.com/ভৌতিক90.8। সেখানে গিয়ে আপনি ইনবক্সে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাবেন, নিশ্চয়ই আমরা অর্ডার করবো। মীরা আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। নজরুল ইসলাম আছে আমাদের সাথে, বাপ্পি লিখছে আমাদেরকে, রিনি লিখছে ময়মন সিং থেকে আজকে প্রথম শুনছি, ওয়েলকাম আপনাকে ভৌতিক 90.8। আমাদের সাথে আছে দেলোয়ার গাজীপুর থেকে লিখছে অনেক ভয় লাগছে কিন্তু তারপরে শুনছে অনেক ভালো লাগছে। ব্রোদেল আছে আমাদের সাথে, সিফাত ঢাকা থেকে আছে, আমার একটা স্টোরি আছে, নিশ্চয়ই আপনি সেই স্টোরি পাঠাতে পারেন যেই নিয়মটা আমি বলেছি। সোহাগ আছে আমাদের সাথে, রাজবাড়ি থেকে শুনছি খুব ভালো লাগছে। জাহিদ গাজীপুর থেকে আছে আমাদের সাথে আছে রাহেদ গাজীপুর থেকে শুনছেন নতুন বন্ধু, 3 নাম্বার গল্পটা তার ভালো লাগছে। সৈকত আছে আমাদের সাথে, রাজশাহী থেকে ভয় লাগছে। শাফিন আছে আমাদের সাথে, সালাম হুসাইন আছে কোনাবাড়া থেকে, ইমামা আছে আমাদের সাথে, ইমা লিখেছে লালমিজ ওকে একটা বাজার থেকে লিখেছে। সোহেল খান আছে আমাদের সাথে, এয়ারপোর্ট থেকে লিখেছে আমি মৌ খিলক্ষেত থেকে শুনছি, আমি তোমাদের এই প্রোগ্রামটা শুনছি, খুব ভালো লাগে, কিন্তু SMS কখনো করা হয়নি, ওয়েলকাম আপনাকে। লিখেছে শহীদ আছে আমাদের সাথে, শহীদুল ইসলাম কুষ্টিয়া থেকে শুনছে আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে শোনার জন্য। আমাদের সাথে মেহের আফরোজ লিখছে সাভার থেকে, স্টোরিগুলা সুন্দর, মামুনিরও অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। জেমস আছে নারায়ণগঞ্জ থেকে, লাস্ট গল্পটা ভালো লাগছে। কাউসার নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে আছে, জেভা গাজীপুর থেকে আছে, জাকির আছে আমাদের সাথে, আমি সাইফুল আমি শুনছি ঢাকা, ওকে থ্যাংক ইউ সো মাচ। আমি মৌ আছে আমাদের সাথে, শিমু আছে আমাদের সাথে, ভয় পাচ্ছে। আইমুল হক মিরপুর 2 নম্বর থেকে, রিমু আছে ফার্মগেট থেকে, সাজিদ পলাশ আছে, রনি আছে আমাদের সাথে টাঙ্গাইল। আচ্ছা টঙ্গী গাজীপুর থেকে ভাইয়া আজকে আমার এক ফ্রেন্ডের বার্থডে এমনটাই বলেছে। অধরি আছে আমাদের সাথে, শাহ লিখেছে, লিটন মলিক আছে আমাদের সাথে, শফিক আহমেদ আছে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে আছে, জুয়েল রানা আছে আমাদের সাথে, ওকে সাথে আছে সোহাগ আছে আমাদের সাথে, ফারভেজ আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে, আয়নাল হক মিরপুর 2 নম্বর থেকে শুনছে, রাব্বি আছে নারিন্দা থেকে আমাদের সাথে, বিদ্যুৎ আছে বাংলাদেশ এয়ার ফোর্স থেকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে উফতল গাজীপুর থেকে, উফপাল আছে গাজীপুর থেকে, অনেকদিন পর ভৌতিক শুনছি, একটু ভয় লাগছে, আরো ভয় পেতে চাই, নিশ্চয়ই আপনারা 2টো পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর একটা বন্ধু লেগেছে জেরিন আছে আমাদের সাথে, শুনছি খুবই ভালো লাগছে কিন্তু আমি ঘটনা পাঠাতে চাই, আপনার ঘটনাটি পাঠাতে চাইলে নিশ্চয়ই আমি বলেছি ভৌতিক facebook.com/ভৌতিক90.8 সেখানে ইনবক্সে গিয়ে আপনার ঘটনাটি বাংলায় সুন্দর করে লিখে পাঠিয়ে দেবেন, যেন ঘটনাটি শুনে মজা পায় আর ভয় পায়, এরকম কোন ভয়ঙ্কর ঘটনা আপনি লিখবেন আমি আশা করি। এভাবে আমাদের সাথে অসংখ্য বন্ধুরা যুক্ত আছে, তাদের কথাগুলো নিশ্চয়ই বলবো। এই মুহূর্তে আমরা আরো কিছু গল্প শুনে আসতে চাই, সেই গল্পগুলো আপনাকে অনেক বেশি ভয় পাইয়ে দিবে। আরেকটিবার মনে করিয়ে দিতে চাই, ফেসবুক মাধ্যমে কিন্তু আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। ভৌতিক 90.8 চলে যাবেন facebook.com/এশিয়ান রেডিও সেই ঠিকানায়, এবং শুরুতে ভূত রিলেটেড একটি পোস্ট পাবেন, সেই পোস্টে লাইক দিয়ে তারপর কমেন্ট এবং দেন একটি শেয়ার
শেয়ার, যাতে করে সবার কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুরা মিস না করে ফেলে। পরপর যে ঘটনাগুলো শুনবো দুটো ঘটনা আমরা ইনবক্স থেকে কালেক্ট করেছি এবং একজন শ্রোতাকে নিয়ে আমরা হাজির হয়ে যাব। সো আপনি আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। ভৌতিক 90.8। শুনছেন ভৌতিক 90.8। এখানে আর্য করক আমার সাথেই রয়েছি এবং আমাদের সাথে এই মুহূর্তে রাকিব রানা রয়েছেন, যিনি এর আগেও বেশ কয়েকবার আমাদের স্টুডিওতে এসেছেন এবং মূলত তিনি ভূতের গল্পগুলো কালেক্ট করে থাকেন। সো আজকে আমরা কোন গল্প শুনবো রানার কাছ থেকে? এটা আমাদের মগবাজারেরই ঘটনা। এটা আমার মামা হয় আর কি, অনিমামার ঘটনা। তো উনি যখন উঠতি বয়সে 17-18 বছর বয়স, তখন উনি আর কি লালবাগ কেল্লায় ঘুরতে যায়। তো এখানে একটা পুকুর আছে, যারা গেছে তারা খেয়াল করবে। জি জি। তো ওই পুকুরের আশেপাশে ঘোরাঘুরির সময় সন্ধ্যার সময় ওনাকে আর কি পরি আর কি ধরে, এরকম টাইপের কিছু, বা পরি বা ভর করে। আচ্ছা, ভর করার পর ওইখান থেকে নর্মালি চলে আসবে, এখানে কোনো প্রবলেম হয় নাই। বাসায় আসার পরে প্রবলেম শুরু হয়। প্রবলেম বলতে মানে ভেঙে চুরে ফেলে, তারপর হচ্ছে মানে যা সামনে পায় তাই ভেঙে ফেলতেছে, তারপর ইটা হাতে নিয়ে ঘুরতেছে, মানে ইটা মানুষকে মারবে, এই টাইপের কিছু। তো পরে আমার ফ্রেন্ড আছে আজিজ, ও যায় যে আপনার ওরে মানে ডাকে যে মামা বের হন, কি হয়েছে বলেন আমাকে। তো ওরে বলে না, তো ও টাইনা টুইনে এক পর্যায়ে বের করে বাথরুম থেকে। কতক্ষণ পর্যন্ত বাথরুমে ছিল? প্রায় ঘন্টাখানেকের মতো। স্বাভাবিক কোনো আচরণ না, এটা অস্বাভাবিক। হ্যাঁ, ওনাকে ডাকতেছে, মানে ডাক দিলে উনি উল্টা পাল্টা কথা বলতেছে যে ভাঙা ফেলামো, এই কমো সেই কমো। তো এই জন্য ওনার বাসা থেকে কেউ ডাক দিতেছে না। তো পরে আজিজ ওনাকে টাইনা টুইনা বের করে। দেন ওর বড় ভাই আসে, জনি মামা। উনি আসার পরে আপনার ওনাকে বলে যে ভাই সালাম দেয়, কি ছোট ভাই কি সালাম দেয়। উনি ব্যাপারটা বুঝতে পারছে, বুঝে সালাম দেওয়ার পরে বলতেছে যে যা মিষ্টি নিয়ে আয়। তো উনি মিষ্টি আনতে যায়। মিষ্টি নিয়ে আসার পরে মিষ্টিটা খায় না, মিষ্টিটা ফেলে দেয়, মানে হাতে নিয়ে সাথে সাথে ফেলে দেয়, যে এটা কম দামি মিষ্টি। না খেয়ে বা না দেখেই, কিন্তু কথাটা সত্যি ছিল, এটা আসলে কম দামি মিষ্টি ছিল। আচ্ছা। তো তারপর আবার যায়, যে যখন পুনরায় দামি মিষ্টি আনে তখন খায়। তো এর মধ্যে ওই যে বারবার ওনাকে যে মানে ঘুরতেছে, হাতের সামনে যেটা পাচ্ছে সেটাই ভেঙে ফেলছে, আয়না টায়না যা ছিল সব ভেঙে ফেলছে। দেন ওনার দুলাভাই আসে, আইসা তারপর হুজুরের কাছে নিয়ে যায়, নিয়ে যে আর কি বলে মানে ঝাড়ফুঁকের এরকম কিছু একটা করার জন্য নিয়ে যায়। তারপর ঠিক হয়ে যায়। আরেকটা ছোট ঘটনা আছে, সেটা হচ্ছে আরো 3-4 বছর আগের ঘটনা। তো ওই বাগানে আমরা আর কি ক্যারাম বোর্ড খেলার একটা স্পেস ছিল, জাস্ট বাগানে আড্ডার মাঝে যেন ক্যারাম বোর্ড খেলা হয়, বড় ছোট সবাই খেলতো। তো আমরা হচ্ছে সবার ছোট বেচ, বড়রা সহ আমরা খেলতেছি একদিন রাত্রেবেলা। তখন প্রায় রাত 2টা পর্যন্ত খেলা হয়েছে। তারপর এলাকার সামনে বড় একটা গেট আছে, ওইটা আমরা আটকে দিয়ে আসি, বা বড়রা যে কেউ একজন যায় ওইটা আটকে দেয়, যেন বাহিরের কেউ ভিতরে ঢুকতে না পারে আর কি। তো পরের দিন সকালের ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু রাত 2টা পর্যন্ত 2:30 পর্যন্ত আমরা ওইখানে খেলছি। ওই পর্যন্ত কেউ আসেনি, বাগানের পাশেই একটা চিপা আছে আর কি রাস্তা, তো কেউ আসেনি ওই সময়। এরপরে আসছে কিনা তা জানি না। তো পরের দিন সকালবেলা হঠাৎ দেখি ভিড় আমাদের বাগানের পাশে। তো ব্যাপারটা বাগানের পাশে যেহেতু, তো গেলাম, যাওয়ার পরে মানে ফার্স্ট ওই জিনিসটা দেখছে রাকিব, আমাদের ফ্রেন্ড রাকিব। ও সকালবেলা আর কি 9টা-10টা থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে জাস্ট ওই জায়গায় গেছে, যাই দেখে যে ওইখানে একটা বাচ্চার লাশ পড়ে আছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেটা মজার না ভয়ের বিষয় হচ্ছে, বাম পা আর ডান হাতটা মানে খুবরে খেয়ে ফেলছে, এই টাইপের কিছু। ওরে বাচ্চাটারে মানে সাইডে আনা হলো, আনার পর পানিতে আর কি, পানির সাইডে। তো আনার পরে রাকিব যেটা বললো যে ওইখানে যখন ও মানে ব্রাশ করতে করতে হাঁটতে হাঁটতে যখন ওই কাছে গেছে, তখন মনে হলো যে বড় কিছু একটা ডুব দিছে।
পুকুরে খারাপ কিছু আছে এটা আমি জানি, যে মানে অন্য মানে অশরীরী কিছু আছে, বাট কুমির টুমির এগুলি কখনো নাই যে কামড় দিয়ে হাত হ্যাঁ, খেয়ে ফেলবে কামড় দিয়ে এরকম। হাত পা খেয়ে ফেলবে। অত বড় মাছও নাই, আচ্ছা। তেলাপিয়া মাছ আমাদের পুকুরে, মাগুর মাছও নাই। রাকিব মানে তখন আমরা যাওয়ার পরে তো দেখতেছি এই অবস্থা, পরে থানায় ফোন করে আনা হয়, দেন থানা থেকে নিয়ে যায় আর কি। কিন্তু ব্যাপারটা কেউ বুঝতে পারে নাই যে আসলে কি পালায় গেল। এই বাচ্চাটা কি জীবিত ছিল তখন? না, মারা গেছে। হ্যাঁ, আর বাচ্চাটার বয়সও মেবি বেশি দিন হবে না, 1 মাস। এত ছোট বাচ্চা। আমার এগেইন আপনার কাছে ফিরবো, বাট এই মুহূর্তে আরেকবার আমরা SMS এবং কমেন্ট নিয়ে তারপর ফিরতে চাই। ফেসবুকে অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। ফেসবুকে আপনি যদি জয়েন করতে চান তাহলে facebook.com/asianradio সেই ঠিকানায় চলে যাবেন এবং শুরুতে একটি পোস্ট পাবেন, যে পোস্টে আমাদেরকে কমেন্ট করছেন অনেকেই। লাইক দিতে হবে, শেয়ার করবেন যাতে করে বন্ধুরা মিস না করে ফেলে। এমডি আলাবিন তিনি বলছেন, কনক ভাই আমি খিলক্ষেত উপর পাড়া থেকে শুনছি, বারের মতো পানাদের সাথে থাকবেন আপনি খুব সম্মত। ফাহাদ ইসলাম রিজু তিনি বলছেন মিরপুর 1 থেকে শুনছি, কনক ভাইয়া আপনি আমার ফেভারিট আছে এবং ভৌতিক আমার ফেভারিট শো। আমি আর আমার ওয়াইফ শান্তা একসাথে শুনছি। আজকে কি ভৌতিক সাহিত্য রয়েছে কিনা? ইয়েস রয়েছে, এবং কিছুক্ষণ পর আমরা একটার পর হয়তো বা ভৌতিক সাহিত্যে চলে যাব। রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুকে ইয়াসিন আহমেদ তিনি বলছেন জিঞ্জিরা কেরানীগঞ্জ ঢাকা থেকে শুনছি। বিকাশ দেব প্রদীপ তিনি বলছেন কনক ভাই অ্যান্ড ফিরোজ ভাই শুনছি আপনাদের। প্লিজ ভাইয়া যদি হরর মুভিগুলোর নাম একটু বলতেন, সেন্ড করতেন তাহলে খুব খুশি হতাম। সেন্ড করা সম্ভব না, বাট নাম যদি জানতে চান আমি ট্রাই করবো আপনাদের কাছে এরকম কোনো নাম উপস্থাপন করবার জন্য। জাবের আহমেদ নীরব তিনি বলছেন অনেক ভয় লাগছে, মনে হচ্ছে আমার বেডের পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। এমডি আসাদ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন খুব ভালো লাগছে। সোহাগ হোসেন তিনি বলছেন প্রতি সপ্তাহের মতো আজকেও শুনছি, আশা করছি আজকেও অনেক ভয় পাবো। আজিজুর রহমান ধ্রুব তিনি বলছেন ভয় লাগছে এবং আবার লাগছে না, এরকম একটা মধ্যবর্তী অবস্থানে আপনি রয়েছেন। মাহবুবুল আলম মেহেদি তিনি বলছেন গাজীপুর থেকে শুনছি, স্টোরিগুলো খুব বেশি রকমের ভালো লাগছে। সাজিদ হোসেন শান্ত তিনি আমাদের কমেন্ট করেছেন কেরানীগঞ্জ থেকে শুনছেন। লুকাস বিকার রয়েছেন আমি রয়েছি ভাই। এমনি সানি তিনি বলছেন আপনাদেরকে অনেক থ্যাঙ্কস ভাইয়া, বিরতিহীন ভাবে ভৌতিক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অ্যান্ড অফকোর্স যারা ভৌতিক মিস করে ফেলেন বিভিন্ন এপিসোডে, গুগলে গিয়ে সিম্পলি টাইপ করে ফেলবেন ভৌতিক, দেন গুগলে কিন্তু আপনাকে বলে দেবে কোন এপিসোড গুলো কোন ওয়েবসাইট থেকে পাওয়া যায়। অর্থাৎ ভৌতিকটা লিখলেই বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস চলে আসবে এবং ভৌতিক 90.8 এশিয়ান রেডিও পুরোটা লিখলে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এর বাইরে রয়েছে ইউটিউব মাধ্যম, যে মাধ্যমে চাইলে আপনি বসে বসে এই গল্পগুলো শুনতে পারেন। তানজিম মাহমুদ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন শুনছি গাজীপুর থেকে। শাওন বলছেন ভাই প্লিজ আমার কমেন্টটা পড়ে ফেলেন। MRHS সাকিব তিনি উত্তরা সেক্টর 9 থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। রয়েছেন ফাহাদ রিজু মিরপুর 1 থেকে। MRS রাকিব তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। সেলিম মৃধা তিনি আমাদেরকে শুনছেন। আমি আজ আমার চাচুকে নিয়ে শুনছি, একটু ওয়েলকাম জানিয়ে দাও। অফকোর্স চাচুকে ওয়েলকাম জানাচ্ছি। ভৌতিক 90.8 রয়েছেন আমাদের সাথে MRS রাকিব। রাব্বি আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন খুব ভয় লাগছে, এবং এরকম করে অনেকেই কমেন্ট করেছেন। আপনি কমেন্ট করতে চাইলে সেলফোনের ঠিক এই মুহূর্তে ফেসবুকে চলে যাবেন, ফেসবুক মাধ্যম যেটা আমার হাতে রয়েছে facebook.com/asianradio সেই ঠিকানায়। এবং যারা কমেন্ট করছেন আমাদের ভৌতিক পেজে তাদেরকে বলছি প্লিজ ভৌতিক থেকে রিটার্ন চলে এসে ফেসবুকের আমাদের এশিয়ান রেডিওর যে ফ্যান পেজটি রয়েছে সেই ফ্যান পেজে আমাদেরকে কমেন্ট করুন, তাহলে হয়তো আমরা পড়তে পারবো। এবং ভৌতিক মূলত শুধুমাত্র আপনাদের কাছ থেকে গল্প কালেক্ট করবার জন্য আমরা ব্যবহার করছি। আর আপনি কি বলছেন SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মতামত আমরা প্রত্যাশা করি লিখুন। আপনার আজকের কেমন লাগছে, ভয় পাচ্ছেন না, কাকে নিয়ে শুনছেন, কোথায় শুনছেন, কিভাবে শুনছেন সেই কথাবার্তাগুলো লিখুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে। প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে শফিক নারায়ণগঞ্জ থেকে, কাছে সাদে বসে শুনছি খুবই ভালো লাগছে এবং আমার বন্ধু জাকির একসাথে শুনছি খুবই ভয় পাচ্ছে। আমাদের সাথে আছে মাহমুদ্দিন জুরাইন থেকে আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। মারজুক চাঁদপুর থেকে লিখেছে আজ প্রথম শুনছি খুবই ভালো লাগছে। সাফায়েত আছে আমাদের সাথে। আরাফাত লিখেছে গোপালবাগ থেকে আমাদের সাথে আছে, স্টোরিগুলো খুবই ভালো লাগছে তার নাকি শুনতে। মিহারাজ আছে আমাদের সাথে, মগবাজার থেকে আমাদের সাথে আছে। জুরাইন থেকে আমাদের সাথে আছে, তার নামটি হচ্ছে
সরাল লিখেছে দ্বিতীয় গল্পটি তার ভালো লাগছে, রাত্রি 2টি পর্যন্ত থাকবে, আরো ভয় পেতে চায়। নিশ্চয়ই আমরা চেষ্টা করছি। জুলি আছে আমাদের সাথে বংশাল থেকে, আমার পছন্দ শো হচ্ছে এটা, অনেক মিস করে এমনটাই লিখেছে। থ্যাঙ্কস জানাচ্ছে আমাদেরকে দুজনকে, ওয়েলকাম আপনাকে জুলি। আদনান আছে আমাদের সাথে ফার্মগেট থেকে, খনিকের নীর আছে আমাদের সাথে বাগেরহাট থেকে, শুনছে খুব মিস করছে এশিয়ান রেডিও 90.8 সব বন্ধুদেরকে এমনটাই লিখে জানিয়েছে। আমাদের সাথে নওশিন শান্তি বাগতে লিখেছে, আমি আর আমার ছোট ভাই নাইম তোমাকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। নিপন আছে আমাদের সাথে, মনি শুনছে মিরপুর 6 নম্বর থেকে, খুব ভালো লাগছে ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শুনছে ভৌতিক 90.8। এ পর্যায়ে আমরা দ্বিতীয় গল্প শুনবো রাকিব রানার কাছ থেকে। সো আমরা শুরু করি। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে আমাদের এলাকার আর কি আরেকটা মেয়ের ঘটনা। এটা হচ্ছে মৌয়ের ঘটনা। তো একদিন রাতে আমি ঘুমায় আছি, 12:30 1টার দিকে আর কি হঠাৎ ফোন দেয় মৌয়ের বড় ভাই রাসেল ভাই। ওনার সাথে চলি সবসময়। উনি ফোন দেয় যে তুমি কোথায়? আমি যে বাসায় ভাইয়া। তো উনি বলতেছে যে আমার বাসায় একটু আসো। তো ওই সময় আমি ফোনে আর কি শুনতে পারতেছি যে মৌ চিল্লাচিল্লি করতেছে অনেক। তো আমি ভয় পেয়ে গেছি যে আসলে কি ব্যাপারটা। পরে বলতেছে যে তুমি তোমার নানারে নিয়ে একটু আমাদের বাসায় আসো। আমি বলতেছি যে না ভাই, আমার কি হয়েছে আগে বলো, এত চিল্লাচিল্লি কেন? হঠাৎ রাতে ফোনে চিল্লাচিল্লি। তো বলতেছি একটু আসো, আসলে বুঝবা। তো পরে নানারে নিয়ে গেলাম, যা দেখি যে ও আর কি খুবই চিল্লাচিল্লি করতেছে। পরে আমার নানা আর কি একটু মোটামুটি ঝাড়ফুঁক জানে, তো ওই রকম একটু ঝাড়ফুঁক করে দিল। তারপর নানারে বলতেছে যে তুই তো এইখান দিয়েই যাবি, বের হলি তোরে মেয়েটা ফেলাম। তো তারপর আমরা কিছুক্ষণ এখানে স্টে করি। যে আচ্ছা, নানা বলতেছে হ্যাঁ একটু পরেই যাই, যেহেতু চিন্তা গেছে একটু ইয়ে কইরা নি। তোরে বলতেছে যে তুই চইলা যা, কি লাগবে বল, আমরা দিতেছি। তো বলতেছে যে না, মৌকে নিয়ে যাবে, মৌকে ছাড়বে না আর কি, এই টাইপের কিছু। তো পরে নানা বলতেছে যে না, এটা তো হয় না, তুই ওকে ছেড়ে দে, কি লাগবে বল, দিব, সমস্যা নেই। তো রাজি হয় না। এক পর্যায়ে নানা ওকে দোয়া দুরুদ পরে আর কি ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসে। তো সকালে যথারীতি আবার যে রাতে যে রকম ছিল ওই রকমই। তো পরে আমরা জানতে পারি যে নানা বলতেছে যে মগবাজারে কেউ একজন আছে যে খুব কামেলদার ব্যক্তি, বড় হুজুর নামে, মগবাজার পেয়ারাবাগে থাকে, মারা গেছে উনি। তো তখন উনি জীবিত ছিল, যে ওনার কাছে গেলে ভালো হয়। তো পরে আমরা ওইখানে যাই। যাওয়ার পরে বড় হুজুর তেল পরে দেয়, আসে। আর ওনাদের যে ওনার যে একজন থাকে না যে হুজুরের সাথে সবসময় থাকে, তো ওই টাইপের একটা ছেলে, ওর নামটা ভুলে গেছি। তো ও আসে। আসার পর ওরে বলতেছে বাসায় ঢোকার আগেই মৌ টোটালি তখন অচেতন, বাট যখন বাসার সামনেও আসছে, দরজা নক করে নেই, ওই টাইমে মৌ অনেক চেতা যায়। টিনের বাসা তো ঘুষি টুসি মাইরা টিন টুন, কি একটা যে অবস্থা, ঢুকেও নাই বাসায়, কিভাবে যেন বুঝা গেছে, আল্লাহ জানে। এরকম করতেছে। পরে বলতেছে যে আচ্ছা, ওই যে আসছে যে লোকটা তেল পরা নিয়ে আসছিল, তো উনি বলতেছে যে আপনারা কেউ ঢুকেন না, এখন আমি ঢুকি, বাসা থেকে যে আছে সবাই বের হয়ে যেতে বলেন। পরে বাসা থেকে সবাই বের হয়ে যায়। দেন উনি ঢুকার পরে আপনার একটু কন্ট্রোলে আনার পরে আমাদের ডাক দেয় যে আসো। তো মৌ হচ্ছে লম্বা কিন্তু অনেক চিকন, একটা মানুষ ওরে ধরে রাখতে পারবে এই টাইপের। কিন্তু মজার বিষয় হচ্ছে যে যখন বলছে যে ওরে ধরো, তেল পরাটা কানে দিবে, তো ওই টাইমে তো মোরে বলতেছে যে ধরো, 4 জন ধরে রাখতে পারতেছিল না ওরে, জাস্ট 4 জন ধরছে, রায়হান, তারপর হচ্ছে আজিজ, রুবেল, আমাদের ওখানে শানু, 4 জনই মোটামুটি খুবই স্বাস্থ্য। তো 4 জন মানুষ ওরে ধরে রাখতে পারতেছিল না। দেন ওর আব্বু আইসা, ওর ফুফাতো ভাই আলামিন ভাই, ওনারা আইসা 6 জন মিলা ধইরা, দেন ওর কানে ইয়েটা দেয়, তেলটা দেওয়ার পরে ওই জিনটা আর কি বের হয় ওর শরীর থেকে আর কি, যে অশরীরী আত্মাটা থাকে, ওটা বের হওয়ার পর ওরে জিজ্ঞাসা করা হয় যে কেন ওরে ধরছস। তো ওইখানে আমাদের বাসার পাশে একটা হিন্দু বাসা ছিল। তো ওই হিন্দু বাসার সামনে জবা ফুল গাছ, তো
তো ওই জবা ফুল গাছ নর্মালি কেউ ছিঁড়ে না, ও ওইখানে কখনো যায় না। কিন্তু যেই দিন ধরছে ওই দিন সন্ধ্যাবেলা আইজান দিছে, তো ওই আইজানের সুরে হিন্দু জিন ছিল আর কি। ওই জিন যেটা বলছে যে আমরা সামনেই ছিলাম, যে ওই জবা ফুল গাছের ভিতরে এসে লুকাইছে, আইজান দিতেছিল ওই টাইমে, আর ওই সময় ওই ফুলটা ছিঁড়ে। আচ্ছা আচ্ছা, এবং যেটা তার পছন্দ হয় না, এই জন্য হয়তো তিনি এটা পছন্দ করেছেন। হয় নাই, ও কষ্ট পাইছে, এই জন্য ও মৌকে ছেড়ে যাবে না। তো ওই হুজুর বলতেছিল যে মানে আমাদের ওইখানে একটা বাগান আছে, আমি বলছিলাম এর আগে, বাগানের সামনে একটা 3 রাস্তার মোড়, তো ওই 3 রাস্তার মোড়েই থাকে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই জিনটার নাম নাকি ফুল, আচ্ছা যা আচ্ছা, বলছে ও আর কি। তো ও বলছে যে এই এলাকায় যদি তোরা থাকিস তাহলে আমাকে ছাড়াইতে পারবি না, আমি আবার আসবো, ও যদি আবার যায় আবার আসবো। তো নর্মালি একটা ট্র্যাজেডির কারণে ওরা আমাদের এলাকা ছেড়ে চলে যায়। আচ্ছা আচ্ছা। তো শেষ ঘটনাটা তাহলে শুনে ফেলি রাকিবের কাছ থেকে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে ঘটনাটা আমি শুনছি শারমিন মামির কাছ থেকে, ওনার হাজবেন্ডের ছোট বোনের ঘটনা আর কি। আচ্ছা, তো ওনারা 4 ভাই, ওনাদের কোনো বোন নাই। তো একটা মানে মেয়েকে পালতে আনে, বোন মানে ওনাদের যেহেতু বোন নেই, তো ওনার বাবা আনে যে মেয়ে নাই, এই জন্য পালক আনে আর কি। তো আনার পর বাচ্চাটা ভালোই বড় হতে থাকে। ওনারা থাকতো বড় কলোনিতে, তো বাসার পিছনে একটা ডোবা আছে, তো ওই ডোবার আশেপাশে সবসময় কেউ ওরে জাস্ট ডোবার আশেপাশেই পাওয়া যেত, ও সবসময় ঘুরা ফিরা এক জায়গায় আসতো। সেদিকে ঘোরাঘুরি করতো। হ্যাঁ, আচ্ছা। আর ওইখানে একটা তাল গাছ ছিল, তো ওই তাল গাছে নাকি কিছু আছে, আমি সঠিক জানি না আসলে, এটা তো আমাদের এলাকা না, জাস্ট শারমিন মামির কাছ থেকে শোনা। তো ওই তাল গাছে নাকি কিছু একটা আছে, অনেকেই দেখে যে তাল গাছে কেউ বসে আছে, এই টাইপের কিছু। আচ্ছা। তো একদিন হঠাৎ নাই হয়ে যায়, বাচ্চাটা নাই হয়ে যায়, তো ওরে খুঁজে পাওয়া যায় না। প্রায় 4-5 ঘন্টা পরে তাল গাছের নিচে থেকে নিয়ে আসে, কিন্তু ও তখন অনেক ছোট, 1.5 বছর বয়স। ওই সময় অত দূর হাইটা যাও মানে পসিবল না ওর পক্ষে। আচ্ছা। তো ওরে আনার পরে ওর বাবার কি মানে শাওন মামার যে বাবা, উনি নিয়ে যায় হুজুরের কাছে। তো ওরে বলে, ওরে তাবিজ দিয়ে বলে যে আচ্ছা আপনাদের ওইখানে তো খারাপ কিছু আছে, ওর উপর নজর পড়ছে, ওরে একটু সাবধানে রাখেন, ওরে একা রাইখা কখনো আপনারা ধরেন ঘরে একা রাইখা বের হবেন না, মানে যেখানেই যান ওরে নিয়ে যাবেন, ও যেন একা কখনোই না থাকে। আচ্ছা। তো এটা শোনার পর মোটামুটি একটা গাইডের মধ্যেই ও থাকে বেশ কিছু মাস আর কি, 2-3 মাস। ওরে যেখানেই যাক বা বাসায় একা রেখা যায় না, ওর সাথে সাথে কেউ থাকে বা ওর সাথে কেউ রাখে। তো হঠাৎ একদিন বাসার মধ্যে রাইখা মারা গেছে একজন কলোনিতে, তো সবাই দেখতে যাবে, বাচ্চাটা ঘুমাচ্ছে, তো চিন্তা করছে ওরে আবার ঘুম থেকে উঠাবে, জাস্ট ওরে ঘুম পারে, ঘুমের মধ্যেই দরজা বাহিরে থেকে তালা মেরে সবাই চলে গেছে। তো আইসা ওই আগের একবার যে হারিয়ে গেছে ওই রকম খুঁজে পাচ্ছে না, কই গেল। তো পরে ওই যে হুজুরের কাছে গিয়েছিল, ওই হুজুরকে ডাইকা আনা হয় যে ওরে তো পাওয়া যাইতেছে না, আপনি তো বলছিলেন, তো আমরা তো এরকম রাখলাম বেশ কিছু মাস, তো এখন তো আবার এই ঘটনা বইটা গেছে। পরে উনি আইসা দেখা বলতেছে অনেক মানে ইয়ে করে দেন দেখে যে ও ইসের মধ্যে আছে, ওই যে বাসার পাশে যে ডোবাটা বলছিলাম ওই ডোবার মধ্যে, কিন্তু ওকে ওইখানে দেখা যাইতেছে না। উনি জাস্ট বইলা দিছে এতটুকু যে তোমরা যে ডোবার মধ্যে খুঁজো পাবা, তাহলে তাকে পাওয়া যাবে। হ্যাঁ, পরে জাল ফেলে টাইনা টুইনা অনেকক্ষণ টানার পরে যে দেখে হ্যাঁ ডোবা থেকেই উঠছে, তো ওইখানে ওকে আর কি মেরে ফেলা হয়। হ্যাঁ। অলরাইট, সো আমরা শেষ ঘটনাটা শুনে ফেললাম। থ্যাংক ইউ রাকিব আমাদের স্টুডিওতে শেষ সময় দেওয়ার জন্য। আপনাকেও থ্যাংক ইউ ভাই। ভৌতিক 90.8 আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছে। আমাদেরকে SMS করেছেন, অনেকেই ফেসবুকেও জয়েন করছেন, এবং যারা শুনছেন আমাদেরকে ফেসবুকিং করছেন। ইন দ্য মিন টাইম ভৌতিক 90.8 একই সাথে শুনছেন আর যে কনক এবং ফিরোজ খানকে, তাদেরকে বলছি চাইলে কিন্তু আপনি আপনার কমেন্টটি, মূল্যবান মন্তব্য আমাদেরকে ফেসবুকে পোস্ট করে দিতে পারেন। এটার জন্য facebook.com/asianradio এই অ্যাড্রেসে চলে যেতে হবে। এবং এই মুহূর্তে আমাকে যারা শুনছে তারা কমেন্ট করে অনেকে জানিয়েছেন। সোহাগ শ্রাবণ, তিনি বলছেন আমি সবসময় ঢাকা থেকে রাত
রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম, আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকে শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করে রওনা হয়ে যেতাম, এখনো অফিস শেষ করে। পুরোটা একটা গল্প আপনি লিখে পাঠিয়েছেন এবং গল্পটা মূলত আপনি কমেন্ট বক্সে না করে অন্য কোথাও আমাদেরকে ইনবক্স করে দিন, আমরা চেষ্টা করব সেই গল্পটা পড়বার জন্য। এম এ বাশির খান আমাদেরকে উত্তরা থেকে কমেন্ট করেছেন। রয়েছেন আশরাফুল ইসলাম তুহিন, তিনি বলছেন, তুহিন বলছি পুরান ঢাকা থেকে, হেই কনক ভাইয়া, শুনছি খুব ভালো লাগছে, বা ভৌতিককে খুব মিস করব। অগ্রিম ঈদের শুভেচ্ছা ভৌতিকের সকল টিমকে এবং যারা যারা এই মুহূর্তে শুনছেন ভৌতিকের শ্রোতা, এবং এই ঈদে ভৌতিক হবে ঈদের দিনে এরকমটা এক্সপেক্ট করে রয়েছেন তাদেরকে বলছি আমরা এই মঙ্গলবার কিন্তু ভৌতিক করছি না, বিকজ ঈদের কারণে, এবং এর পর কিন্তু পুনরায় আমরা ভৌতিক 90.8 নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। রায়হান মজুমদার তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, আশা করি ভালো আছেন। অনেকবার গল্প বলার জন্য কমেন্ট করলাম কিন্তু কোনো সাড়া পেলাম না। কমেন্ট করলে হবে না, যদি গল্প বলতে চান তাহলে অবশ্যই আপনি আমাদেরকে SMS করতে হবে। আমাদেরকে SMS লিখবার জন্য AR লিখে স্পেস লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে 2323 নাম্বারে সেন্ড করতে হবে। তোফায়েল আহমেদ কায়েস তিনি আমাদেরকে লিখছেন, আপনারা সবাই কেমন আছেন? আপনারা আমাদের জন্য সারা সপ্তাহ কষ্ট করেন, তাই থ্যাঙ্কস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই কষ্টটা বোঝবার জন্য অবশ্যই পোস্টে শেয়ার করবেন যাতে এই মুহূর্তে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। আর SMS মাধ্যমে ফিরে যেতে চাই। অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে আছে, নিশ্চয়ই কনক বলে দিয়েছে যে কিভাবে আপনি SMS করবেন, আমি আর বলতে চাই না। জয় আছে নোয়াখালী থেকে রয়েছে, নোয়াখালী চাটকিল থেকে শুনছি আমরা 4 বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। মাহবুব আছে আমাদের সাথে, এমডি জীবন আছে আমাদের সাথে, নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। ওমর ফারুক নরসিংদীতে লিখেছে কিউ ওকে ভালো লাগছে, আপনাকে ভয় পাচ্ছে আপনি লিখেছে। নিপা ভাবে আছে সিলেট থেকে, ফিরোজ খুব ভালো লাগছে আপনার লিখেছে। সিলেটের গল্পটি জানি কোনটা লিখছে বুঝতে পারছি না আমি। আর যে রিয়াদ আছে আমাদের সাথে জুরাইন থেকে শুনছে খুবই ভালো লাগছে। এমডি আকাশ লিখেছে ভাই আমি তোমাদের নিউ ফ্রেন্ড, ওয়েলকাম এশিয়ান রেডিওতে ভৌতিক 90.8 লিখেছে। দেওয়ান সাইফুল হুসাইন আবিদ ফ্রম রূপগঞ্জ থেকে, আমি তোমাদের নতুন বন্ধু আর আমি আছি রাত 2টো পর্যন্ত, সো আমাকে ওয়েলকাম করো, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। না গোপীবাগ থেকে রুমে লাইট অফ করে শুনছি ভৌতিক, থাকবো রাত 2টো পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। দুরবানা আছে মিরপুর থেকে, লাভ করে অনেক বেশি ভৌতিক ক্যাম্পে লিখেছে। জাহিদ আছে আমাদের সাথে গাজীপুর থেকে লিখেছে লাইট অন করে শুনছে ভৌতিক 90.8 ক্যাম্পে লিখেছে। উল্লাস জয়পাড়া থেকে আছে, ভাইয়া আমি আপনার নিউ ফ্রেন্ড আসিফ সাইফ কে মিস করছি আমরা লিখেছে। লোকা আছে আমাদের সাথে, হাদু আছে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, আমরা 5 জন মিলে শুনছে, সবাইকেই স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8। আমাদের সাথে আছে স্বর্ণা ফার্মগেট থেকে, ভাইয়া তোমাদের নিয়মিত শুনি, তোমাদের শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের কাছে সাবিত আছে রানীগঞ্জ থেকে, ভাইয়া নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি। মোবারক আছে আমাদের সাথে, নতুন বন্ধু স্বাগত জানাচ্ছি। রনি উত্তরা থেকে গেছে, ভাইয়া তোমাদের ঘটনা একেবারে সত্য একটা লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। জসিম আছে আমাদের সাথে, মৌলিক গোপালগঞ্জ থেকে লিখছে শুনছে। ফারবেজ আছে আমাদের সাথে, জনি আছে আমাদের সাথে, আকাশ আছে, জাকির লিখেছে, তার নাম হচ্ছে সুজানা জামান, লোকেশন আছে উত্তরা থেকে লিখেছে। কেমন আছে আমরা জানতে চাচ্ছি, ভয় পাচ্ছে শুনছে। সাদ্দাম আছে আমাদের সাথে, সাফিন মিরপুর 11 নাম্বার লিখেছে, ফার্স্ট টাইম শুনছি, অনেক ভালো লাগছে, প্লিজ SMS-টা বড় নিশে পড়ে দিয়েছে। কাউসার আছে নারায়ণগঞ্জ থেকে, ভাইয়া আজকের গল্পগুলো অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বর্ণ আছে আমাদের সাথে উত্তরাতে লিখেছে, গুড স্টোরি আমরা লিখেছে। শুভ আছে আমাদের সাথে, বনশ্রী থেকে রাজ আছে আমাদের সাথে, টঙ্কি থেকে থ্যাংকস জানাচ্ছে আমাদেরকে। ব্রু আমি তামজিদা ইও আছে আমাদের শো শুনে আমাদের লিখেছে। ওকে মাই ফ্যামিলি লিসেনিং, সবাই শুনছে আমরা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমার এটা পর্যায়ে আমরা চলে যাবো পরবর্তী গল্পে। ফিরোজ খানের কণ্ঠে শুধু একটি দুর্দান্ত গল্প, যে গল্পটা আপনি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন, এবং আপনার কাছে যদি কোনো ঘটনা আরো থেকে থাকে এবং যারা যারা শুনছে তাদের কাছ থেকে আপনারা জানেন এরকম কোনো ঘটনা, এবং অবশ্যই সেটি আনকমন ঘটনা, ডিফারেন্ট একেবারে লেটেস্ট গল্প, তাহলে আপনি সেই গল্পটা লিখে ফেলুন এবং লিখে যেটা করবেন আমাদের ফেসবুকের ফ্যান পেজে পাঠিয়ে দিবেন, facebook.com/ভৌতিক 90.8 সেই অ্যাড্রেসে। আর যদি স্টুডিওতে এসে স্টোরি বলতে চান, এয়ার স্পেস B90.8 আর একটি স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং কথাবার্তা, আপনার সেলফোন নাম্বার লিখে 2323 নাম্বারে সেন্ড করবেন। শুনছে ভৌতিক 90.8
প্রথমে আমার সালাম নেবেন। আমি অন্তর, আমি ময়মনসিংহের একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। যাই হোক, মূল কথায় আসি। আজ আমি যে ঘটনাটি লিখছি তা আমার মার কাছ থেকে শোনা। ঘটনাটা প্রায় আজ থেকে 8 কি 9 বা তার চেয়েও আগের হতে পারে। তো যে বাড়িতে ঘটনাটা হয়েছিল সেখানে একটি বাঁশ ঝাড় ছিল। অনেকেই নাকি আগে থেকেই সেখানে অনেক কিছু দেখেছেন। যাই হোক, আমরা সবাই জানি যে আগে টিভি সহজলভ্য ছিল না। সে বাড়িতে একজন গর্ভবতী মহিলা ছিলেন, তার একটি ছোট্ট সন্তান ছিল। ঘটনার রাতে মহিলাটির স্বামী বাড়িতে আসতে দেরি করেন। তিনি বাজারে টিভি দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল, তবু তার খেয়াল ছিল না। ঘরে ছিলেন মহিলাটি এবং তার সেই ছোট্ট সন্তানটি। রাত তখন কটা বাজে ঠিক জানা নেই। মহিলাটি হঠাৎ শব্দ পেলেন তার স্বামী ডাকছেন। তিনি দরজা খুলতে দেখলেন তার স্বামী বাইরে দাঁড়িয়ে আছেন এবং তাকে বাইরে যাওয়ার জন্য ডাকছেন। তো মহিলাটি একা ঘরে এবং তার ছোট্ট সন্তানটি রেখে যেতে পারছেন না। তাই সেফটির জন্য তার সন্তানটির বালিশের নিচে কোরবানির গরুর হাড়, জালের লোহা রাখলে নাকি কিছু আসতে পারে না, রেখে বের হন। তো তার স্বামী তাকে বলে, চলো, তাড়াতাড়ি চলো। তো মহিলাটি ফ্রেশ হওয়ার জন্য বের হয়। লোকটি তাকে সেই বাঁশ ঝাড়ের দিকে নিয়ে যায়। একটা সময় তার সেই ছোট্ট সন্তানটি ঘুম থেকে জেগে গিয়ে অনেক কান্না করতে থাকে। তখন পাশের ঘরে থাকা তার স্বামীর বড় ভাবি কান্না শুনতে পায়। তবে তাদের সাথে ঝগড়া থাকায় তিনি তেমন গুরুত্ব দেন না। তবে একটা সময়, অনেক সময় ধরে ছোট্ট বাচ্চাটি কাঁদতে থাকে। তারপর সে এসে দেখে তার মা তার পাশে নেই। তারপর সে বাচ্চাটির মাকে অনেক খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। একটা সময় মহিলাটিকে সে বাঁশ ঝাড়ের নিচে পাওয়া যায়। তিনি ফ্রেশ হওয়ার জন্য যেভাবে বসেছিলেন ঠিক সেভাবেই আছেন। তার চুলগুলো উপর দিকে উঠানো, গালে হাতের ছাপ, পেটে হাতের ছাপ। হাতের ছাপগুলো অনেক বড়। পরে তাকে সনাতন ধর্মের নিয়ম অনুসারে পোড়ানোর আগে পেটে যে বাচ্চাটা ছিল তা বের করা হয়। বাচ্চাটি মৃত ছিল এবং তার পিঠেও তেমনই হাতের ছাপ দেখা যায়। ভাইরা, এই ছিল আমার ঘটনা। আরেকটি রোমহর্ষক ঘটনা আমরা শুনে ফেললাম। শুনছেন ভৌতিক 90.8 আরজে কনক এবং ফিরোজ খান আপনার সাথে আছি। ফেসবুক পাঠকে অনেকেই আমাদেরকে লিখছেন এবং আপনি যদি কমেন্ট করতে চান facebook.com/asian radio সেই ঠিকানায় চলে যাবেন। গ্লোরিয়া জারা তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। তিনি বলছেন ভয় পাচ্ছি। আলবার্ট আদর তিনি বলছেন জিনজিরা থেকে এবং অ্যাডভান্স ঈদ মোবারক জানিয়েছেন ভৌতিক টিমকে। থ্যাংক ইউ সো মাচ। মাহফুজুল করিম তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। তন্নি ইসলাম অহনা তিনি কমেন্ট করেছেন। তিনি বলছেন সাহিত্য শুনবো কখন, তাড়াতাড়ি সাহিত্য শোনাও। এই কিছুক্ষণের মধ্যেই আমরা সাহিত্যে চলে যাব। আরেকটা 3-3.5 মিনিটের মতো একটি গল্প রয়েছে এবং এটির পরপর আমরা সাহিত্যিক গল্পে চলে যাবো। তো সাথে থাকতে হবে। আজকে বড় একটা গল্প রয়েছে এবং খুব ইন্টারেস্টিং একটা গল্প। নীল আকাশের হিরো ফার্স্ট টাইম কমেন্ট করলাম ঢাকা যাত্রাবাড়ি থেকে। ইউজ ইউর রিয়েল নেম প্লিজ রয়েছেন আমাদের সাথে আজ। আশিক খুব ভালো লাগছে ভাই। হাফেজ সাহেব তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। তিনি লিখছেন ভাই খুবই ভয় লাগছে। এবং জান্নাতুল ফেরদৌস নিবিড় তিনি বলছেন ভাই আই এম ফ্রম রামপুরা, ভয় কলিজা শুকিয়ে আছে। আমি আর সিলভি জাভেদ শুনছি লাইট অফ করে। অলরাইট, এরকম মন থেকে ভয় পেতে চাইলে ভয়টা পাওয়া সম্ভব হয়ে যায়। নিয়াজ নাজিম তিনি আমাদেরকে বলছেন যে ফার্স্ট টাইম। ইমন আহমেদ রানা তিনি বলছেন আরো ভয়ঙ্কর ঘটনা চাই, আপনার কাছে থাকলে আপনি সেটি লিখে আমাদেরকে পাঠান প্লিজ। আমরা ভয়ঙ্কর গল্প মূলত খুঁজে বেড়াচ্ছি এবং যে গল্পগুলো আমাদের কাছে ভয়ঙ্কর মনে হয়েছে সেই গল্পগুলোই আমরা উপস্থাপন করছি এখানে এবং আমি জানি না এর থেকে ভয়ঙ্কর হওয়া সম্ভব কিনা। আজিবুর রহমান ধ্রুব তিনি বলছেন ভয় লাগছে আবারও। তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। খায়রুল হাসান কনক ভাই ধানমন্ডি থেকে শুনছি খুব ভয় পাচ্ছি। হার্টলেস রেদওয়ান
তিনি আমাদেরকে বলছেন, কনক ভাই আমি টঙ্গী কলেজ গেট থেকে বলছি, আমার নাম রেদওয়ান, আজ ফার্স্ট ভৌতিক শুনছি এবং আই থিঙ্ক ভালো লাগবে। প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় আর যে কনক এবং ফিরোজ খানের সাথে হোপফুলি আপনি জয়েন করবেন। কারিমুল হাসান তিনি বলছেন, ফিরোজ ভাইয়ের কণ্ঠে বিগ স্টোরি শুনতে চাই প্লিজ। অফকোর্স আমরা সেটি যদি ফিরোজ ভাই আমাদেরকে সময় দেয় তাহলে আমরা সেটা করবো। মেহেদি হাসান জুয়েল তিনি আমাদেরকে বলছেন, কনক ভাই বারান্দায় বসে একা একা শুনছি এবং অনেক ভয় লাগছে, আরো ভয় পেতে চাই। রেজা আহমেদ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন এবং জলি আক্তার এমডি ইমন তিনি বলছেন, ভাই অনেক ভয় পাচ্ছি। মামুন আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন নাইস শো, এবং এই একটা কথাই আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আরমান খান তিনি বলছেন, ভাই কেমন আছেন? ফাইন রয়েছেন আমাদের সাথে। ওয়াসিম শিহাব মিরপুর 1 থেকে, শিহাব ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক এর কথা আপনি বলেছেন। আরিয়ান আরাফাত তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। ওয়াসিম শিহাব এগেন আমাদেরকে কমেন্ট করেছেন এবং যারা কমেন্ট করছেন, সুমাইয়া শান্ত তিনি বলছেন, হ্যালো ভাই আমি শান্ত গাজীপুর থেকে শুনছি, স্টোরিগুলো ভালো লাগছে আর আশা করি আরো ভয় পাবো। এমন আহমেদ রানা তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন আগামীকাল আমার প্রি টেস্ট পরীক্ষা এবং এরপরেও আপনার প্রিয় অনুষ্ঠানটি আপনি শুনছেন, উইচ ইজ রিয়েলি নট ফেয়ার। আমরা এই মুহূর্তে বেশ কিছু SMS পড়ে নিতে চাই। বলছি আপনার মতামত আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। 2323 নাম্বারটি লিখছে এমডি সাবির কোনাদা পাড়া থেকে লিখছে, আমি তোমাদের নতুন বন্ধু, আমার ভয় লাগছে, আমি তো লিখেছি ভয় পাচ্ছে। মায়ের আছে ঢাকা থেকে ঈদ মোবারক জানাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে এমডি শাওন রূপগঞ্জ থেকে, ভালো লাগছে ভাই রূপগঞ্জ থেকে, এর কাছে কাছে ওকে সত্যি অনেক হরের হনেস্ট আমরা লিখছে, ভয় পাচ্ছে, গল্পগুলো সত্য আমরা লিখছে। পায়েল আছে ঢাকা থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে আক্তার হোসেন ভাইয়া, শুনে ওকে SMS আজ প্রথম শুনছি সবসময়, কিন্তু আজকে প্রথম SMS করলাম। ওকে আমাদের সাথে সাগর আছে, তোমাদের প্রোগ্রামটা অনেক অনেক ভালো লাগে। আলামিন আছে বাংলাদেশ বিমান থেকে লিখছেন, ঢাকাতে লিখছে, আমি ভৌতিকের এই ঘটনাগুলো আগে বিশ্বাস করতাম না, কিন্তু ভৌতিক 90.8 শোনার পর আমি বিশ্বাস করি। আমরা লিখেছি থ্যাংক ইউ সো মাচ। লিখেছে রহিম খান আছে আমাদের সাথে সিংগাইল থেকে, আমার মানিকগঞ্জ থেকে লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। সৌরার জুরাইন আরেকটি বার লিখেছে, সে কারেন্ট চলে গেছে এখন শুনছে, খুবই ভয় পাচ্ছে, আরো ভয় পেতে চায়। রাফি আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। অদ্রিতা ধানমন্ডি থেকে লিখেছে, অনেক সে চমৎকার কিছু কথা বলেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে নতুন বন্ধু, তার নামটি হচ্ছে শাকির আলম আছে আমাদের সাথে। রোহান আছে ফ্রম জিমপুর থেকে লিখেছে, অনেক ভালোবাসে ভৌতিক ক্যাম্পে লিখেছে, প্লিজ তার SMS পড়াশোনা করেছে। রোহান লিখেছে আরেকটি বার, লিখেছে শাহ রিয়াদ আমাদের সাথে আছে। পল্টন থেকে আমাদের সাথে আছে, তার নাম মহসিন আছে কাপাসিয়া থেকে। ওকে ছোট না মিথ্যা জানাবেন। আচ্ছা, ঘটনাগুলো যেগুলো আপনাদের বন্ধুরা পাঠাচ্ছে, নিশ্চয় আমরা বলছি যে আপনারা সত্য ঘটনা আপনার সাথে ঘটেছে অথবা কারো মাধ্যম থেকে শুনেছেন, যেটা আপনার সত্য মনে হয় সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠাবেন। সেখান থেকে আমরা বেছে যে ঘটনাগুলো সত্য মনে হয় আমাদের কাছে, সেই ঘটনাগুলো আমরা পাঠাই। শাহ আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। সীমা আছে আমাদের সাথে গ্যান্ডারি থেকে, আজ মাত্র জয়েন করলাম, মনটা মনে হয় অনেক আচ্ছা অনেক মিস করছে। আপনি লিখেছে কাজল আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। তহিদ আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছি আমাদের সাথে। নাইম লিখেছে মগবাজার থেকে। রকিব আছে আমাদের সাথে। আর যে টঙ্গী থেকে থ্যাংকস জানাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। নাইম আছে মগবাজার থেকে আমাদের সাথে। মারুফ ফোন নাম্বার দিয়েছে, সে আসতে চাচ্ছে ভৌতিক স্টুডিওতে এবং নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। নীরহারা পাখি আছে আমাদের সাথে গাজীপুর থেকে লিখেছে, SMS নিউ ফ্রেন্ড, আমি সব সময় SMS করি না, আজকেই করলাম, ওকে আপনাকে ওয়েলকাম করছি বেশন রেডিও 90.8 FM ভৌতিক 90.8 লিখেছে। তানজুমা খান আছে আমাদের সাথে। ঝুমা তার নামটি আজ আমি প্রথম শুনছি, ওয়েলকাম আপনাকে ভৌতিক 90.8। রনি আছে আমাদের সাথে। রনি আর হচ্ছে ওমু শুনছে, আচ্ছা মগ বাজার থেকে গেছে ভাইয়া। ওকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে সোহানা আমাদের সাথে। যে উল্লাস শুনছে জয়পাড়া থেকে, খুব ভয় পাচ্ছে। মুন্নি শনির আখড়া থেকে লিখছে, কনক ভাই ফিরোজ ভাই স্টোরিগুলো খুব ভয় লাগছে। ইয়ামিন আছে আমাদের সাথে। আশরাফুল লিখেছে মানিকগঞ্জ থেকে, লিখেছে আজ প্রথম SMS করছি, শুনছি বেশ ভাল লাগছে কিন্তু ভয়ও পাচ্ছে। শাহ রিয়াদ আছে আমাদের সাথে। কারণ আছে আমাদের সাথে। ঝুমা মিরপুর থেকে 1 নম্বর থেকে লিখেছে, সবসময় শুনি, আজ প্রথম SMS করলাম, থ্যাংকস
এমন একটি প্রোগ্রাম করার জন্য আপনাকে ওয়েলকাম। রাব্বি আছে আমাদের সাথে, সিদ্দিরগঞ্জ থেকে আমাদের সাথে, নাইম আছে আমাদের সাথে, বিদ্যুৎ আছে আমাদের সাথে বাংলাদেশ, ওকে, জুয়েল রানা তো আছে আমাদের সাথে, উত্তরে দিচ্ছে হ্যাঁ ওকে, থ্যাংক ইউ সো মাচ সবগুলো বন্ধুদেরকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত থাকার জন্য। এন্ড অফ কোর্স যে কথাটা মনে করিয়ে দিতে চাই, আপনার কাছে যদি গল্প থেকেই থাকে তাহলে আপনি কিন্তু আমাদেরকে ইমেল করবেন এবং সেই সাথে ইনবক্স করবেন facebook.com/bhautik90.8 সেই ঠিকানায়। যারা গল্প রেকর্ড করে তারপর আমাদেরকে ইমেল করতে চান তাদেরকে বলছি আপনি আমাদের অ্যাড্রেসটি একটু নোট করে নিন, bhautik908@gmail.com। ভৌতিক বানানো হচ্ছে BHOUTIK। facebook.com/asianradio সেই ঠিকানায় আপনি চাইলে এই মুহূর্তে আমাদেরকে কমেন্ট করতে পারেন, জানান দিতে পারেন আপনার মন্তব্যগুলো, এবং সেটার জন্য আপনাকে আরেকটি বার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, facebook.com/asianradio সেই ঠিকানায় চলে যাবেন এবং যে পোস্টটি পাবেন ভূত রিলেটেড সেখানে আপনার কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। ভৌতিক 90.8। হ্যালো ভাইয়ার, আমি সামি। আচ্ছা, আমি একটা ঘটনা শেয়ার করছি। এই ঘটনাটি লাভ স্টোরি নাকি হরর স্টোরি তা আমি জানি না, আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবে বলছি। একটি ছেলে লন্ডনে থাকে এবং তার জিএফ ইন্ডিয়া থাকে। ছেলেটি প্রতিদিন রাত 3টায় এক অদ্ভুত স্বপ্ন দেখত। সে স্বপ্ন দেখত একজন বৃদ্ধ লোক একটি কবর খুঁজছেন এবং বিড়বিড় করে বলছেন, হোয়াই ডু নট ইউ ডাই। তার 3 মাস পর তিনি আবার স্বপ্নে দেখলেন এক বৃদ্ধ মহিলা তার দিকে তাকিয়ে হাসছে এবং একটা সুন্দর জায়গার দিকে তাকিয়ে বলছে, এই জায়গাটা তোমার জিএফ এর জন্য। তারপর সে ঘুম থেকে উঠে পড়ল। সে মনে করতে লাগলো সামথিং ইজ রং। তখন সে তার গার্লফ্রেন্ডকে ফোন দিল এবং তাকে আস্ক করল তার কিছু হয়েছে কিনা। তার গার্লফ্রেন্ড বলল তার কিছু হয় নাই। তার কিছুদিন পর ছেলেটির গার্লফ্রেন্ডের ক্যান্সার ধরা পড়ল। ডাক্তার 3 মাসের সময় দিলেন। এখন ছেলেটি তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি সময় দেন, সব সময় তার সাথে ফোনে কথা বলেন। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। ডাক্তার বললেন এখন মেয়েটি যে কোনো সময় মারা যেতে পারেন। একদিন মেয়েটির বাবা ছেলেটিকে ফোন দিলেন। মেয়েটি ছেলেটির সাথে কথা বললেন। এক সময় মেয়েটি বলল, আমাকে 2 সপ্তাহ সময় দাও, আমি তোমার কাছে আবার ফিরে আসব। এরপর ছেলেটি মেশিনের টু আওয়াজ পায়। মেয়েটি ফোনে কথা বলতে বলতেই মারা গেছে। ছেলেটি মেয়েটিকে বলবার ট্রাই করছিল। এর মধ্যে ছেলেটির সাথে আরো একটি মেয়ের পরিচয় হয়। এখানে একটা আজব ব্যাপার হলো, মেয়েটির সাথে ছেলেটির আগের জিএফ এর অনেক মিল, যেমন উচ্চতা, গায়ের রং, গলার স্বর এবং তাদের কথা বলার 5 দিনের মধ্যেই ছেলেটি মেয়েটিকে প্রপোজ করে এবং মেয়েটিও সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলে এবং তাদের এনগেজমেন্ট হয়ে যায়। তাদের বিয়ে হয়। এরপর ছেলেটি প্রায় মেয়েটিকে স্বপ্নে দেখে, যেখানে মেয়েটি তার দিকে তাকিয়ে হাসছে সেই জায়গাটি। এই স্বপ্ন দেখার পর ছেলেটি অনেক চিন্তা ভাবনা করছে, আজও খুঁজে পাচ্ছে না সেই স্বপ্নের ব্যাখ্যা। আমরা একটা ঘটনা শুনে ফেললাম যেটি আমাদেরকে ইনবক্স করেছেন, এবং এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন তাদের ভেতর কেউ কেউ কিন্তু আমাদেরকে কমেন্ট করছেন। যেমনটা করে জলি আক্তার, তিনি বলছেন কনক ভাই আত্রাপাড়া থেকে শুনছি, কাকুলি, কাসপি, চামেলি, মিলি আর 4 জন মিলে একসাথে থ্যাংক ইউ আমাদের সাথে থাকবে। তামজিদ হাসান তিনি বলছেন ভাই মাত্র জয়েন করলাম, আম ফ্রম ধানমন্ডি, ভালো লাগছে তোমাদের শুনতে। ফরহান আহমেদ নীরব তিনি বলছেন আজ আমার এলাকার অনেকেই ভৌতিক শোনার কথা বলেছি, তারা যদি কেউ শুনতে থাকে
আমাদেরকে শুনে থাকে দেন ওয়েলকাম। ফারহান আহমেদ নীরব তিনি আমাদের এই কাজটা করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই। রাজদীপ রয় অর্ণব তিনি বলছেন হেই ভাই, আমি অর্ণব কুমিল্লা থেকে শুনছি, আমি তোমাদের নিউ ফ্রেন্ড। এবং সাথে রয়েছেন মাহমুদ মেহেদি তিনি বলছেন আমাকে নরসিংদী থেকে শুনছি ভাইয়া, সব সময় শুনি, আজকে কমেন্ট করে দিলাম এবং আমি কিন্তু পড়ে দিলাম আপনার কমেন্টটা। হ্যাপি ম্যান তিনি বলছেন হেই কনক ভাই, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদেরকে শুনছেন। EH শুভ মির্জা তিনি বলছেন ফিরোজ ভাইয়ের ভয়েসটা রিয়েলি অ্যামেজিং, ইটস এ গুড গিফট, গড গিফটেড, আই উইশ ইউ অল দ্য বেস্ট কনক ভাই অ্যান্ড ফিরোজ ভাই, কিপ ইট আপ ব্রাদার, ইউর মোস্ট ওয়েলকাম। শাকিল আহমেদ রয়েছেন আমাদের সাথে বলছেন মতিঝিল থেকে, এবং রিয়াজ আহমেদ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। এমনি শামীম হাসান তিনি বলছেন আমি আগানোর কেরানীগঞ্জ থেকে, আপনি আমাদেরকে কমেন্ট করছেন। ইশরাক হাসান তিনি বলছেন আসসালামু আলাইকুম কনক স্যার, অনেক ভালো লাগছে শুনতে, অনেকদিন পর আপনাদেরকে শুনছি। এবং মাহফুজ করিম আমাদেরকে কমেন্ট করেছেন। সো এই মুহূর্তে বেশ কিছু SMS এবং তারপর ভৌতিক সাহিত্যে আমরা চলে যাব। আপনি আপনার থেকে আমরা প্রত্যাশা করছি SMS করুন, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মতামত লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটাতে। লিখেছে রিয়াদ আছে আমাদের সাথে, আর হচ্ছে রিয়াদ আর উদয় মাহমুদ আমাদেরকে শুনছে, লাভ করে ভৌতিক এমনটা লিখেছে। সামান্তা তাসনিম অদ্রিলা আছে আমাদের সাথে, ভাইয়া গল্পগুলো খুবই ভয়ের, এমনটাই ভয় লাগছে, তারপর শুনছে। আমাদের সাথে আছে তুহিন ঢাকা থেকে লিখেছে নিউ ফ্রেন্ড, লাভ করে ভৌতিক 90.8 আর হচ্ছে এশিয়ান রেডিও এমনটাই লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে মাহিন, শুনছে অনেক ভালো লাগছে, আমাদের সাথে সে ফোন নাম্বার দিচ্ছে, তার কাছে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে, সো আপনি রেডি থাকুন। মাহিন আছে আমাদের সাথে, ভালোবাসা আমরা জানিয়েছে। আমাদের সাথে আছে কথা, আমার বয়স 8, বাবা আমার সাথে আছে, আমরা লিখেছে। আমাদের সাথে আছে নাইম, শুনছে মালিবাগ থেকে এসে SMS ফোন নাম্বার দিয়েছে তাকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য, এমনটা লিখেছে মনে হয়। আমাদের সাথে আছে জিসান উত্তরা থেকে লিখেছে ভাল লাগছেন, ভয় পাচ্ছে। সামান্তার কিবার লিখেছে, সাবিল লিখেছে আমাদের সাথে। রাজীব ফ্রম টঙ্গী থেকে আছে আমাদের সাথে। রিপন আছে আমাদের সাথে নতুন, আচ্ছা নারায়ণগঞ্জ থেকে লিখেছে জব করি আমি, ওকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভৌতিক 90.8 সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে, যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম, হঠাৎ সন্ধেবেলা অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল, কতদিন দাড়ি কামায়নি। বললাম কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গায়ে লিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু, ও একজন প্রেস ফটোগ্রাফার, বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী, এ কি চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না রে। কেন কেন হঠাৎ এইরকম মনে হয়? মানে তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে আমি বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড ঘটে যাচ্ছে। আমার এত ভয় করছে যে আমার মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথাই শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখে আনতে নেই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল,
আচ্ছা, আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে মাস 2 হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে? তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারছি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর 2 বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন? তবেই আমার মনে হয় তোর আমার কাছে থাকা চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না, তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ওই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর বোধ হয় না। ওকে সব কথা জানিয়ে দিয়েছি চিঠির মাধ্যমে। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার বা আমার ভাইয়ের জন্মই ওই বাড়িতে। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? না, কখনো না। এমনকি 15 দিন আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, এই ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সবকিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করা ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না, তবে তুই গেলে আমি খুশি হব। কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওইসব ঘটে কিনা। যদি যাস তো এখনই চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব তাহলে। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এ অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না। তাহলে তো খুব ভালো হয় রে। আমার এখন মাথা ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনও একা থাকতে পারবো না। সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরই ঘুম। ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, কতদিন যে এমন আরামে ঘুমাইনি। আমার তো একদম ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? সেই বেলা 1টায়। সে কি, সারাদিনে আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা 1টার গাড়ি সই। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে 3টের মধ্যেই ত্রিবেণী। সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে, ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিস ফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়ি থেকে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরি নিচে, এক পাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? তা পারবো। এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই। যা কিছু উপদ্রব রাতের বেলায়। তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা, না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই
পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাকে ডাকলেন। বাবা শোনো। আমি কাছে গেলে বললেন, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো খুব ভালোই হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার? মাঝরাতের হলে চিৎকার করবে আর ঘরময় ছুটোছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি মা। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কিসব বলাবলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কিসব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ মনে করছি। দোকানের লোকেরা বলল, হ্যাঁ দাদা, আমরা ওকে হঠাৎ করে এরকম হয়ে যেতে দেখেছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ও প্রায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি এক রাত্রের একটা ঘটনার কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যা কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ তো, শুনি না কি ব্যাপার। শুনুন তবে। সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, আমি আর বিষ্ণুদা একসাথে ছুটে যাই, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাটা দিয়ে উঠল। কিরকম? অবনীদা নিচে দরজার খিল দিয়ে উপরের ঘরের দরজাও বন্ধ করে শয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্ণুদা গিয়ে নিচের দরজায় ধাক্কা ধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে উপরের দরজায় ধাক্কা দিলাম। অবনীদার কোনো সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে উপরের ঘরের দরজাটাও খুলে গেল। আমরা ভিতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাড়িতে অবনীদা একা থাকে, সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কা ধাক্কির পরে খুলে দিল কে? স্ট্রেঞ্জ, যুবকটি বলল। অথচ আমার বা বিষ্ণুদার এ কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় রাজি হলো না কেউ। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? না, তবে মনে খুব একটা সাহস পাচ্ছিলাম না, তাই বদ্ধ করে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস। এখন চল দেখি, গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও নয়, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল, ঘরে বসে রাত্রে খাওয়াটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি, তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচন্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানাই। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কিরে? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যার পর থেকেই হয়, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম।
এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। আমি আর অবনী একই তক্তাপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম, শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাজ ঘেঁষে সরে এসে বলল, এইবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে আসবে? অবনী চিৎকার করে উঠল, ওই তো সে, ওই দেখ। আমি শুয়ে জানালা থেকে তাকালাম। দেখলাম জানালার ঘষা কাছে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ফুস করে একটা দেশালায় জ্বালার শব্দ হলো। তারপরে দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বাললো এই বাতি? কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলার একটি ডাক শোনা গেল, আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যাই ও দেখি। অবনী বলল, না, খেপেছিস? ও আমার রোজ এইভাবে ডাকে, আমি যাই না। আয় না, আয় বলছি। আমার ভয় করছে। ভয় কি? আজ তুই একা নয়, আমি তো আছি সঙ্গে, আয়। আমি প্রায় জোর করে ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা দুহাট হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরের তালা দেয়া ছিল। ও বাবা, তালাটা আপনি খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল, আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা বলো, কথা বলছো না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের উপর রাখল। রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটা ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উফ, কি বিভৎস দৃশ্য!
আরো দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। একসময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, এখনো হাত ধরে দাঁড়িয়ে দেখছি, আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যেন সহ্য করতে পারছি না। তোমরা এখানে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলে কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। যেন অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রাখো, যাদের অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদের দেওয়া ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর 2 আগে তোলা। চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার 2টি হাত ধরে মেয়ের ছবিটি চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বুঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরেই বিপর্যয়। মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেনি। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন। সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন। কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটাও কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম। কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি। বারবার ফটোর ভেতর থেকে মেয়েটির আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেই জন্য নিচের ঘরে ঢোকায় আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে? আছে। দেখি। অবনীর নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমল। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। নিশ্চয়ই। এরপরও অবনীর বাড়িতে আমি 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে হয়নি। এখন না, আজ অবধি না। আজকের গল্প আতঙ্কের রাত। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। আজকের গল্প পাঠে আজহারুল ইসলাম রনি। চরিত্রায়নে কাব্য, কথা খালিদ, ইমন ও আজহারুল ইসলাম রনি। শব্দ সংযোজনায় প্রিন্স গোমেজ ও ইমন। শুনছেন ভৌতিক 90.8 রাত 1:55 এবং আজকের মতো দেখতে দেখতে আমরা ভৌতিকের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুনছিলাম আমরা ভৌতিক সাহিত্য এবং আজকে যারা যারা আমাদেরকে কমেন্ট করেছেন ফেসবুক মাধ্যমে এবং SMS করেছেন তাদের শেষ মুহূর্তের বেশ কয়েকজনের SMS নিয়ে আমরা ফিরে যেতে চাই। আবির হাসান তিনি আমাদের সাথে ছিলেন, শেখ রাতুল ওভি তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, সাইফুল ইসলাম সুমন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, ফরহাম আহমেদ নীরব তিনি আমাদেরকে লিখেছিলেন এবং ইমন আহমেদ মামুন তিনি আমাদেরকে লিখেছিলেন, হাফিজুল চৌধুরী গলেশ্বর বেলাইগ্রাম থেকে কনক ভাইয়ের একজনের